Welcome to TRC Podcasts, sharing real life stories and incidents. Watch our podcast and subscribe to our channel now. ঘটনাটা হচ্ছে একজন ভদ্রমহিলা আমার সাথে যোগাযোগ করেছিল। হঠাৎ করে আমাকে মেসেজ করছে যে আমার সাথে এরকম আমি খুব প্রবলেমে আছি। আমার হাজবেন্ডের সাথে কিছু একটা হয়েছে, কি হয়েছে আমি জানি না। ওনার বাড়িতে জাস্ট ঢুকছি, ভেতর থেকে শুনছি গালাগালি শুরু করে দিয়েছে। কি বলবো, লজ্জার কথা, মানে কেঁদেই ফেলেছে। বলছে আপনাকে লজ্জার কথা কি করে বলি, এরকম হয়েছে আমার বাচ্চা কাচ্চা সামনে আছে, আমাকে মানে জবরদস্তি ধরে আমার জামা কাপড় টেনে ছিঁড়ে বিবস্ত্র করে আমাকে সেক্স করছে আমার সাথে জোর করে। এক টাইমে বলে তোরা কিচ্ছু করতে পারবি না, এ আমাকে কবরস্থান থেকে তুলে এনেছিল। হ্যালো বন্ধুরা, আজকের এপিসোডে আপনারা জানতে চলেছেন দুটো মর্মান্তিক ঘটনা, যেটা আমাদের আজকের গেস্ট ক্লেয়ারা আমাদের সঙ্গে শেয়ার করেছে। সবার আগে বলে দিই, ক্লেয়ারা একজন উইচক্রাফট স্পেশালিস্ট। তিনি উইচক্রাফটে পারদর্শী, তিনি উইচক্রাফটের উপরে বিভিন্ন ক্লাসেস দিয়ে থাকে। আজকে ক্লেয়ারার কাছ থেকে আমরা জানতে চলেছি কিছুটা উইচক্রাফটের ব্যাপারে আর দুটো মর্মান্তিক ঘটনার ব্যাপারে, যেটা শুনলে আপনাদের হাড় হিম কেঁপে উঠবে। যখন আমি ঘটনাটা কিছুটা শুনেছিলাম তখন আমার প্রচণ্ড ভয় লেগেছিল আর প্রচণ্ড খারাপও লেগেছিল। এটা পুরোটা জানতে গেলে পর আমরা সরাসরি চলে যাবো এখন ক্লেয়ারার কাছে। হ্যালো ক্লেয়ারা, কেমন আছো তুমি? খুব ভালো। আচ্ছা, আমরা যেটা একটু আগে তোমার সঙ্গে ডিসকাস করেছিলাম যে তুমি ফোনে আমাকে বলেছিলে তোমার কাছে দুটো খুব মারাত্মক লেভেলের ঘটনা আমাকে জানিয়েছিলে বা শুনিয়েছিলে ফোন, যেটার জন্য আমি তোমাকে ডাকলাম। আর সাথে তুমি উইচক্রাফট প্র্যাকটিস করছো আর শেখাচ্ছ। তো সবার আগে একটু চলে যাই উইচক্রাফট দিয়ে শুরু করি ঘটনায় যাওয়ার আগে। তো আমাকে প্রথম বলো, উইচক্রাফট মানেটা কি? উইচ মানে আপনার নর্মালি সব জায়গায় আপনি জেনে থাকবেন যেটাকে বলে ডাইনি বিদ্যা, আমাদের বাংলায় বলা হয়ে থাকে, বা ডাকিনী বিদ্যা। উইচ এটা এসেছে আপনার ওই যারা নেচারকে পুজো করে, প্যাগানিজম থেকে কোথাও গিয়ে এর উৎপত্তি, ঠিক আছে? যারা নেচারকে পুজো করে, মাতৃতান্ত্রিক, তো এটাকেই বলতে পারেন উইচক্রাফট। তো সেখানে উইচ মানে হচ্ছে আপনার ওখানে যদি ওয়েটটাকে ভাঙেন তাহলে উইক্কা আর আপনার হচ্ছে উটকে, এই দুটো নাম আছে। একটা হচ্ছে ফিমেনাইন, একটা হচ্ছে মাস্কুলাইন, ঠিক আছে? এই দুটোর ফিমেনাইন এবং মাস্কুলাইন এই দুটো কম্বিনেশনে আমাদের কাজ হয়। তো উইচক্রাফট হচ্ছে, ক্রাফট মানে বিদ্যা বা স্কিলস, বুঝতেই পারছেন। এর উপরে আমরা যে বিদ্যা অর্জন করেছি বা আমরা যে চর্চা করি, এটাই হচ্ছে উইচক্রাফট। তো এই যে উইচক্রাফট ব্যাপারটা, এটা তো পুরোটাই ওয়েস্টার্ন কালচারে বিলং করে। যেরকম আমাদের বাংলায় তন্ত্র সাধনা। তো এই উইচক্রাফটটা যে তুমি প্র্যাকটিস করছো বা উইচক্রাফট যারা যারা প্র্যাকটিস করে, তারা কি কোথাও কি আমাদের হিন্দু কালচারটাকে কি দাবিয়ে দিয়ে কি ওয়েস্টার্ন কালচারটার উপরে ইনফ্লুয়েন্স নিয়ে আসছে? দেখুন, দাবানোর কিছু নেই, সবটাই একটার সাথে আরেকটা অনেকটাই রিলেটেড। আচ্ছা, তো আপনি যদি এখানে বলেন যে ডাকিনী বিদ্যা আর ওইদিকে উইচক্রাফট সিমিলার। আরেকটা আছে ডায়না। ডায়না শব্দ থেকেই, দেবী ডায়না যিনি আছেন ওনার থেকে এই ওয়ার্ডের উৎপত্তি আছে। কোথাও গিয়ে ডাকিনী বা ডাইনি কথার উৎপত্তি হয়েছে, এটাও একটা প্রচলিত কথা রয়েছে। যদিও তন্ত্রের মাধ্যমে আপনি যদি ডাকিনী বলেন, ওটা একটা সম্পূর্ণ আলাদা বিষয়। আচ্ছা, ডাকিনী যোগিনী দুটো আলাদা বিষয়, ওটার সাথে এইটা কোথাও গিয়ে খাপ খায় না, কিন্তু দুটো জায়গায় আপনি অনেক সিমিলারিটি পাবেন। আচ্ছা, যেরকম একটু আমাকে যদি এক্সপ্লেন করো কিরকম সিমিলারিটি আছে। নেচারকে পুজো করা ব্যাপারটা তো আছেই, নেচারকে মা বলার ব্যাপারটা তো থেকেই যাচ্ছে। আমরা মাদার আর্থকে পুজো করি, মাদার আর্থকে ওয়ার্শিপ করি। এছাড়াও যেখানে রয়েছে আপনার কিছু কিছু স্পেল কাস্টিং, কিছু কিছু জিনিস যেগুলোর মাধ্যমে আপনি মানুষের উপকারও করতে পারেন আবার অপকারও করতে পারেন। আচ্ছা, তো এই সমস্ত বিষয়গুলোই রয়েছে। দেখো, যতদূর আমার কাছে ইনফরমেশন ছিল বা আমি রিসার্চ করে দেখেছি, এটা কি বেশিরভাগ ব্ল্যাক ম্যাজিকের উপরে ইউজ করা হয়?
দেখুন, উইচ ক্রাফট হোয়াইটও হয়, ব্ল্যাকও হয়, গ্রেও হয়, গ্রিনও হয়। সবসময় যে ব্ল্যাক হবে তার কোনো মানে নেই। ব্ল্যাক মানে হচ্ছে টোটালি মারণ ক্রিয়া বলা হয়ে থাকে যেটাকে বাংলায়। তো তাছাড়াও কি হয় না, অনেক সময় পানিশমেন্ট দেওয়া হয়, অনেক সময় মানুষের ভালোর জন্য অনেক কিছু করা হয়, সেগুলো হয়ে থাকে। তো গ্রে উইচ আছে, যারা ম্যাক্সিমাম ক্ষেত্রে কেউ কারো ক্ষতি করেছে তার পরিবর্তে পানিশ দিচ্ছে, তো সেটা গ্রে উইচের প্যাটার্নে পড়ে। ব্ল্যাক হচ্ছে তারাই পার্টিকুলার যারা ক্ষতি সাধন করে। এবার সেই ক্ষতি সাধনটাও কি কারণে করছে, সেটাও কাউকে প্রোটেক্ট করার জন্য। কারণ আমরা প্রত্যেক সময় জেনে থাকি দুটো পার্ট হয়, একটা হচ্ছে ডিফেন্স, একটা হচ্ছে অ্যাটাক। ঠিক আছে, তো অ্যাটাক পোর্শনে যখন যাচ্ছে তখন আমরা এই ধরনের জিনিসটাকে ব্যবহার করছি। আদারওয়াইজ আপনি ডিফেন্স, যেটাকে প্রোটেকশন বলা হয়ে থাকে, প্রোটেকশনের ব্যাপারটা তখন আলাদা হয়ে যাচ্ছে, তখন এটা ব্ল্যাকের মধ্যে পড়ছে না। আপনার সবকটার সাথে একটার সাথে আরেকটা প্রচণ্ডভাবে কানেক্টেড। কেউ যদি বলে আমি পার্টিকুলার এটাই করি, তাহলে সেটা মনে হয় পুরোপুরি উইচক্রাফট হলো না। উইচক্রাফট বলতে সবগুলোকে একসাথে বোঝাচ্ছে। এবার হ্যাঁ, কেউ কোনো বিশেষ বিদ্যার মধ্যে পারদর্শিতা অর্জন করছে, সেই কারণে সে ওই জিনিসটাকে বলছে আমি এইটার উপরে বিশেষ করে আমি এইটা পারি। কেউ বলছে আমি হোয়াইট উইচ, আমি মানুষের ভালো করি, আমি মানুষের ক্ষতি করি না, তো সে ওই জায়গাটায় পারদর্শী হয়েছে। অনেক সময় দেখবেন কিচেন হুইচ বলা হয়ে থাকে, তারা ওই যে রান্নার যে সমস্ত সামগ্রী আছে সেইগুলো দিয়ে সে কিছু রকমের বিদ্যা করে থাকে, যেটাকে স্পেল কাস্টিং বলা হয়ে থাকে, অনেক কিছুই আছে। তো সেইগুলোর উপরে কাজ হয়ে থাকে, তো সেইটাকে আপনার পার্টিকুলার কিচেনের যে সমস্ত সামগ্রী আছে সেইগুলো দিয়ে করা হচ্ছে। মুন উইচ, যারা পার্টিকুলার আপনার অমাবস্যা, পূর্ণিমা বা গ্রহণ এই সময় তারা কাজ করে থাকে, তাদের পাওয়ারফুল কাজগুলো তারা করে থাকে। এরকম ভাগ রয়েছে, প্রচুর ভাগ রয়েছে। আচ্ছা, আমাকে একটা জিনিস বলো, যেটা খুব ইন্টারেস্টিং লাগলো আমার কাছে, যে তোমরা যে মুনের কথা বললে, তো প্রথম কথা হচ্ছে যে তোমাদের বিভিন্ন টাইপ অফ উইচক্রাফট আছে, যেটা শুনেছি, মানে বিভিন্ন দেবতাকে পুজো করো তোমরা তোমাদের লেভেলে। যদি আমি বলি দেবতা, যেরকম লুসিফারকে কেউ পুজো করে, কেউ হেকেটির পুজো করে। তো আমাকে একটু বলবে যে যাদেরকে পুজো করে, এটা কি মানে যে উইচক্রাফট শিখছে বা শেখাচ্ছে তার উপর ডিপেন্ড করে না, এটা মনের একটা কোনো ব্যাপার থাকে? দেখুন, যে শেখাচ্ছে সে তো অবশ্যই, তার যদি ধরুন সে বিশেষ কোনো একটা বিদ্যায় পারদর্শী, তখন সে সেটাই শেখাবে, এটা তো অবশ্যই সত্যি কথা। কিন্তু যাকে শেখানো হচ্ছে, আপনি একটা কথা বললেন লুসিফারকে ওয়ার্শিপ করার ব্যাপারে। লুসিফারকে ওয়ার্শিপ করা মানে পিওর স্যাটানিক উইচ। তো স্যাটানিক উইচ সবার ক্ষেত্রে যাবে না, ব্যাপারটা সবাই ওটা নিতে পারবে না। তো মাদার হ্যাকারটিকে সেখানে আমরা স্মরণ করছি, সেখানে যারা ফার্স্ট স্টার্টিং করছে, প্রথম হ্যাকারটিও অবশ্যই ডার্ক, উনিও অবশ্যই মানে ওনাকে কি রাত্রের দেবী বলা হয়ে থাকে। তো সেক্ষেত্রে উনিও অবশ্যই একটা ডার্ক এনার্জি বহন করছেন, কিন্তু কোথাও গিয়ে ডার্ক এনার্জি মানে এটা নয় যে কারো ক্ষতি সাধন করা। এখানে বলতে গেলে আপনাকে একটু ভেঙে বলতে হবে, অনেকটা বিশদে চলে যাবে। ডার্ক জিনিসটাকে বলা হচ্ছে গুরুহ, মানে জানার বাইরে, অন্ধকারের মধ্যে যার অস্তিত্ব আমরা এখনো জানি না, যার সম্বন্ধে এখনো অজানা, সেই গুপ্ত রহস্য, সেই গুপ্ত বিদ্যা, সেই বিদ্যা যে দান করে তাকেই আমরা সেই দেবী বলে থাকি। ঠিক আছে, তো এইখানে মাদার হ্যাকারটে একজন, ওনাকে আমরা স্মরণ করি এইভাবে। তো ওই জায়গাটার সাথে লুসিফারিয়ান ওয়ার্শিপ কিন্তু সম্পূর্ণ আলাদা। সব উইচ কিন্তু লুসিফারকে ওয়ার্শিপ করার যোগ্য নয়। কেন? কেননা তাদের মধ্যে লুসিফার হচ্ছে একটা চরম অবস্থা। আচ্ছা, তো সেই জায়গাটাকে সে এখনো কতটা অ্যাডপ্ট করতে পারবে তার উপর নির্ভর করছে, তার কতটা ক্ষমতা আছে ওই জায়গাটা নামার। সবাই ডার্ক জিনিস নিতে পারবে না। প্রথমেই যে প্রবলেমটা চলে আসে ডার্ক জিনিস নেওয়ার সময়, মানুষের মধ্যে প্রচন্ড উগ্র ব্যাপার চলে আসে, সে নিজেকে কন্ট্রোল করতে পারে না। শান্ত থাকা তো অনেক পরের কথা, নিজেকে কন্ট্রোলই করতে পারে না, সে যাকে যা নয় তাই বলা, যে উল্টো পাল্টা ব্যবহার করা, এই ব্যাপারটা চলে আসে। আপনার যদি আপনি বলছেন যে এই তন্ত্রর সাথে এখানে কি সিমিলারিটি আছে, আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, যখন আমি তবু একটু এই দিকটায় যাচ্ছি, কেননা আপনি তাহলে বুঝতে পারবেন কোথাও গিয়ে।
এখানে গিয়ে কোথাও সমুদ্র মন্থনের কথা বলা হয়েছিল। তো যখন সমুদ্র মন্থন করতে গেছিলেন দেবতা এবং অসুর উভয় মিলে কিন্তু একজনের দ্বারা হয়নি, দেবতা এবং অসুর উভয় মিলে সমুদ্র মন্থন করতে গেছিলেন। সেই সময় প্রথমে কি এসেছিল? গরম, বিষ। তো এখানেও খানিকটা ওরকমই ব্যাপার হয়ে যায়। ফার্স্টে যে জিনিসটা আসে সেটা মানুষ কন্ট্রোল করতে পারে না, তো ফট করে ডার্ক জিনিস নেওয়াটা সবার দ্বারা সম্ভব নয়। তো উইচ মানেই যে সে লুসিফারকে ওয়ার্শিপ করবে তার কোনো মানে নেই। নর্মালি নেচারকে ওয়ার্শিপ করা হয়, মাদার হ্যাকারটি অবশ্যই আছেন, আরও অনেক দেবীরা রয়েছেন। আর লুসিফার কোথাও গিয়ে ডিমোনোলজির কাছে যাচ্ছে, এবং আমাদের লিলিথও আছেন সেখানে। ডিমোনোলজি একজন দেবী আমরা বলে থাকি, গডেস। তো এনারা একটা ডার্ক পোর্শনটাকে মানে শো করছে, বা আপনার ডার্ক পোর্শনটাকে ডার্ক পোর্শনটাকে দেখাচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনার এই জিনিসটা সবাই নিতে পারবে না। আমার একটা প্রচন্ড ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, যেহেতু তুমি বললে যেহেতু ডার্ক ম্যাটারটা এটা খুব ডার্ক একটা ব্যাপার, কোথাও কি এরকম আছে যারা উইচক্রাফট করছে বা লুসিফারকে পুজো করছে তাদের কোনো সেক্সের উপরে কোনো আলাদা কোনো কন্ট্রোল হারিয়ে ফেলছে, বা সেক্সটাকে বেশি করে অ্যাকসেপ্ট করছে, বা সেম প্রজাতির সেক্স তারা করছে, এরকম কিছু আছে? দেখুন, এটা ম্যান টু ম্যান ভেরি করে, কে কিরকম টাইপের। ধরুন অনেক গে আছে, অনেক লেসবিয়ান আছে, তারা এখানে ওয়ার্শিপ করছে, তো তারা তাদের মতটাকে মানে অবশ্যই জিনিসটাকে সামনে আনছে যে এইটাই ঠিক, কিন্তু ওখানে এরকম কোনো ব্যাপার নেই। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় লুসিফারকে যারা হাজব্যান্ড বলবে তো তারা নর্মালি স্ট্রেটই হবে না। তো সেই ক্ষেত্রে যখন ধরুন লেসবিয়ান হচ্ছে, এটা তাদের একটা সেলফ স্যাটিসফিকেশনের জন্য বা সেলফ স্যাটিসফাইয়ের জন্য জিনিসটা তারা এরকম ভাবে চিন্তা ভাবনা করছে যে আমরা এরকম ভাবে জিনিসটা। বা এরকমও তো হতে পারে যেহেতু লুসিফার একজন মেল, তো সে শুধু তার প্রতি যে ডিভোশনটা রয়েছে, তার প্রতি যে একটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি হয় বা সেক্সুয়াল অ্যাক্টিভিটি হয় সেটাই শুধু ডিভোট করছে। কিন্তু আমাদের এই যে 3D ওয়ার্ল্ড, মানে আমাদের এই যে ওয়ার্ল্ড আছে, এই ওয়ার্ল্ডে হয়তো একটা কোনো মেয়ের সঙ্গে সেক্স করছে জাস্ট বিকজ ও হাজব্যান্ড মনে করে নিয়েছে নিজের সেলফ প্লেজারের জন্য, এরকম কোনো ব্যাপার হতে পারে? ওই জন্যই বললাম আপনি এটা ম্যান টু ম্যান ভ্যারি করছে যে কে কিরকম ভাবে নিচ্ছে। আমি যদি ওনাকে হাজবেন্ড বলে মনে করি, তো আমি আবার অন্য কারোর সাথে কিভাবে সেই জিনিসটা করতে পারবো? আমি তো তাকেই অফার করছি। ওকে, মানে এরকম কোনো আছে কালচার আছে যে অফার করে? হ্যাঁ, অফার করার কালচার অবশ্যই অফার করার কালচার আছে, রাইট। তো এবার আমার নেক্সট একটু বিষয় জানার আছে। এই যে তুমি বললে লিলিথ, হ্যাঁ, মাদার হেকেটি, তো এদের ব্যাপারে একটু কিছু যদি বলো। প্রথমে একটু লুসিফার দিয়ে স্টার্ট করো, যে লুসিফার কে ছিলেন? লর্ড লুসিফার আমরা লর্ডই বলে থাকি, কেননা উনি আমাদের কাছে ভগবান, উনি আমাদের কাছে ঈশ্বর। তো সেইখানে উনি যিনি মানে নর্মালি আপনি খ্রিশ্চানিটিতে দেখে থাকবেন যে লুসিফার ঈশ্বরের বা গডের অনেক কাছের একজন ছিলেন। সেইখান থেকে উনি কোথাও গিয়ে একটা মতবিরোধ হয়, যেখানে উনি প্রাইডের অ্যাঞ্জেল, উনি টোটাল ওই আর্ক অ্যাঞ্জেলের প্রধান ছিলেন। উনি ওখানে পুরোপুরি ওনাদেরকে কন্ট্রোল করতেন, ওনাদেরকে লিড করতেন। সেইখান থেকে ওনার কোথাও মনে হয়েছিল যখন গড মানুষকে তৈরি করেন তো তাদেরকে ওবে করতে বলেন, সেই ক্ষেত্রে লুসিফার তার কোথাও গিয়ে যে ক্যারেক্টার ছিল সেইখান থেকে তার ওটা মেনে নেওয়া পসিবল হয়নি, কারণ তার সৃষ্টির বিপক্ষে সে যেতে পারে না, এই হিসেবে সে ওটা মেনে নিতে পারেনি। তো সেই কারণে সে জিনিসটাকে কোথাও গিয়ে ডিফেন্ড করে যে আমি এটা মানতে পারছি না, আমি এটা করব না। তো যখন এই জিনিসটা শুরু হয় তখন একটা যুদ্ধের পরিস্থিতি শুরু হয়, এবং সেখানে কোথাও গিয়ে মাইকেল এসছিল, যিনি বলেন কি আমি গডের পক্ষে, বা ঈশ্বর নয় তো আর কে, এই জায়গাটা তৈরি হয়েছিল, এইরকম একটা ওখানে বর্ণিত আছে। এইবার বিষয়টা হচ্ছে লুসিফার ওখান থেকে বেরিয়ে এলেন, যেটা ওখানে সব জায়গায় বা ফলেন অ্যাঞ্জেল বলে পতিত হলেন, ফলেন অ্যাঞ্জেল বলে ওনাকে ফেলে দেওয়া হলো। এইবার বিষয়টা হচ্ছে এখানে একটা বিষয় আপনি দেখবেন, গুপ্তবিদ্যা উনি দিয়ে থাকেন, আমাদের গুপ্তবিদ্যা উনি দিয়ে থাকেন। তো
সেই জায়গায় আপনি যেরকম খ্রিশ্চানিটিতে বর্ণনা করা আছে লুসিফার একজন ডেভিলে পরিণত হয়েছে, আমাদের কাছে গুপ্তবিদ্যার ব্যাপারটাও এখান থেকেই আসছে। এটা টোটালি লেফট হ্যান্ড প্যাথ, যেরকম তন্ত্রেও আপনাকে বলা হয়ে থাকে বাম, তো এটাও লেফট হ্যান্ড প্যাথ। তো লেফট হ্যান্ড প্যাথে এইভাবেই আমরা লুসিফারকে ওয়ার্শিপ করে থাকি। উনি আমাদের এই অকাল্টের জায়গাটা উনি দিয়ে থাকেন, গুপ্ত রহস্য, গুপ্ত বিদ্যা উনি দান করে থাকেন। রাইট। তো আমাকে এবার বলো যে এই যে উইচক্রাফটের কথা বললে বা অকাল্ট ফিল্ডের যে কথাটা হচ্ছে, যেখানে আমাদের কিছু অফারিংস আমরা করি, যেরকম আমাদের তন্ত্রক্ষেত্রে যেরকম পঞ্চমকর দিয়ে থাকি, ঠিক আছে, তোমাদেরও কি এরকম উইচক্রাফটে কিছু পঞ্চমকরের ব্যাপার আছে? 5 এলিমেন্টস দেওয়া হয়ে থাকে। 5 এলিমেন্টস এর এক একটা করে তার প্রতিকৃতি সেগুলো দেওয়া হয়ে থাকে। সেটাই কি পেন্টাগ্রামে পরিণত হয়েছে কি? হ্যাঁ, পেন্টাগ্রামের অ্যাকচুয়ালি প্রত্যেকটা ওই যে কর্নার আছে, প্রত্যেকটা কর্নার এক একটা এলিমেন্টকে নির্দেশ করে। আচ্ছা, একটু যদি বলো যে কি কি এলিমেন্টস? যেরকম নরমালি এয়ার, আপনার ফায়ার, আপনার ওয়াটার, তারপরে সয়েল আছে, আরেকটা হচ্ছে আপনার মিডলে হচ্ছে আপনার যেটা হচ্ছে একদম শূন্যস্থান, এটা বলা হয়ে থাকে। আচ্ছা, অলমোস্ট মানে আমাদের যে পঞ্চমকর হয় তন্ত্রতে অলমোস্ট কাইন্ড অফ সেমই থাকছে। রাইট। তুমি কত বছর ধরে উইচক্রাফট প্র্যাকটিস করছো? আমি হয়ে গেল 7-8 বছর প্রায়। তো হঠাৎ উইচক্রাফটে আসার মানে ইন্টেনশন হলো কি করে? আমি অ্যাকচুয়ালি আমার শুরুটা সনাতনী সংস্কৃতি থেকে, তন্ত্র থেকেই শুরু। তারপরে আমার উইচক্রাফটের প্রতি একটা আকর্ষণ জন্মায়। তো আমি তারপরে এই জায়গায় আস্তে আস্তে আসি এবং একজনের সাথে কন্ট্যাক্ট হয় অবভিয়াসলি। তো সেইখান থেকেই আমার হাতে খড়ি শুরু হয়। আচ্ছা, এবার তুমি আমাকে বলো যে তুমি যেরকম বললে যে বিভিন্ন অকাল্টিজম হয়, যেরকম প্যাগানিজম বা স্যাটানিজম, তো তুমি কোনটাকে ফলো করো উইচক্রাফটে? আমি স্যাটানিককে ফলো করি, বাট মেইনলি লুসিফারিয়ান ওয়ার্শিপার। ওকে। তো এই যে লুসিফারিয়ান ওয়ার্শিপ যখন বলো, লুসিফারের তো অনেক রকম রূপ কে পুজো করা হয়, কোনটা গোট ফেস থাকে, কোনটা এঞ্জেল ফেস থাকে, এটা কি ডেপিক্ট করে? গোট ফেস যেটা আছে এনাকে মেনলি স্যাটানিক বলা হয়ে থাকে। মানে স্যাটানিক যে চার্চগুলো আছে এখানে গোট ফেস যে বাফোমেট যাকে দেখে থাকবেন ওনাকে ওয়ার্শিপ করা হয়ে থাকে। বাফোমেট হচ্ছে ডুয়েল জিনিসটাকে উনি প্রেজেন্ট করে। কিভাবে? উনি দেখবেন দুটো হাত উপর দিকে থাকে, দুটো হাত নিচের দিকে থাকে। এটাকে বলা হয় অ্যাজ অ্যাবাভ সো বিলো। তো যতটা আপনি উপর দিকে, মানে যতটা আপনি ঊর্ধ্বের দিকে গমন করবেন ততটাই নিচের দিকে, মানে আপনাকে দুটো অপোজিট ডিরেকশনের ডুয়ালিটি আপনাকে রাখতেই হবে। আপনি শুধু একটা জিনিস নিয়ে যদি পড়ে থাকেন আপনি পারবেন না, বা আপনাকে কোথাও গিয়ে সার্ভাইভ করতে পারবেন না। এই জিনিসটার জন্যই এইটাকে মেনশন করে এরকমভাবে জিনিসটাকে প্রেজেন্ট করা হয়েছে। রাইট। সব থেকে বড় জিনিস হচ্ছে একটা জিনিস আমি শুনেছি নাকি উইচক্রাফট যারা করে তাদের নিজস্ব কোনো কোভেন থাকে। তো অ্যাকচুয়ালি বলবে কোভেনটা কি? কোভেন হচ্ছে একটা সিক্রেট গ্রুপ বা সিক্রেট সোসাইটি বলতে পারেন, যেখানে এই ধরনের যারা উইচক্রাফট করে তারা সেই সমস্ত মেয়েরা ওই গ্রুপের সদস্য এবং ওখানেই তারা প্র্যাকটিস করে। এটা টোটালি একটা সিক্রেট, মানে আগে যখন ছিল না যে উইচ হান্টিং হচ্ছে এই সময়, তখন এটা টোটালি একদম সিক্রেট গ্রুপ হিসেবেই থাকতো। যে সমস্ত মেয়েরা ছিল তারাও মানে চুপচাপ তারা রাত্রেবেলা লুকিয়ে লুকিয়ে সেই গ্রুপে যেত, আবার সকাল হওয়ার আগে তারা ফিরে আসতো, এরকম একটা ব্যাপার ছিল। তো সেটা বর্তমানে গিয়ে এখন সোশ্যাল মিডিয়ার যুগে আস্তে আস্তে জিনিসটা প্রকাশ পাচ্ছে, কিন্তু জিনিসটা এরকম না, জিনিসটা হচ্ছে গুপ্তবিদ্যা। তো সেই কারণে এটাকে যতটা পারা যায় গোপন রাখাই হয়। তো এরকম কোনো ব্যাপার আছে যে এই যে তুমি বললে যে কোভেনে মেয়েরা থাকে, তো উইচক্রাফট কি শুধু মেয়েরা করতে পারে না ছেলেরাও করতে পারে? ছেলেরা করতে পারে, মেল উইচ হয়। আচ্ছা, তো এই যে কোভেন আছে তার মধ্যে বলে একটা সিক্রেট সোসাইটি বা একটা সিক্রেট গুপ্ত একটা ব্যাপার রয়েছে। তো কোভেনে কি মানে ধরো তুমি একজন উইচ মাদার, তো তোমার কোভেনে কি ছেলেরাও জয়েন করতে পারে মেয়েরাও জয়েন করতে পারে? মানে ছেলে উইচক্রাফট শেখার জন্য আসতে পারবে বা মেয়ে উইচক্রাফট শেখার জন্য আসতে পারবে তোমার কোভেনে? আমি মেনলি মেয়েদেরকেই শেখাই, ঠিক আছে। এইবার ছেলেদের আমি ডাইরেকশন আমরা দিয়ে দিই, বাট ছেলেদের যে ব্যাপারটা হচ্ছে ছেলেদের জন্য আলাদা কোভেন তৈরি করা হয় এবং সেখানেই ওনারা প্র্যাকটিস করতে পারেন।
ইদার মানে এই সময়ে আমাকে অনেকেই রিকোয়েস্ট করছে ছেলেদের তরফ থেকে যে আমরা কোভেনে জয়েন করতে চাই। তো ওনারা এরকম যদি ছেলেদের কিছু ছেলে যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন, তাদের জন্য আমরা একটা আলাদাভাবে কোভেন রেডি করার চেষ্টা করছি, যেখানে একজন মেল উইচ থাকবেন, উনি শেখাবেন। রাইট রাইট। আমরা বলতে চাইছি যে কোভেনটা অনেকটা জেন্ডার স্পেসিফিক হয়, মানে মেয়েদের একটা আলাদা কোভেন হচ্ছে। হ্যাঁ, কিছু কিছু জিনিস ঠিক মতো শেখানো সম্ভব না। একটা মেয়েকে যেভাবে শেখাতে পারবে, একটা ছেলে একটা মেয়েকে সেভাবে শেখাতে পারবে, বা একটা মেয়েও ছেলেকে সেভাবে শেখাতে পারবে না। কিছু কিছু জিনিস পার্টিকুলার সেটা সিক্রেট ভাবে শেখানো হয়, সেটা অবশ্যই জেন্ডার ম্যাটার করে। তোমাদের কি কোভেন যখন তোমাদের থাকে, কোভেনে কি তোমাদের কিছু প্র্যাকটিসেসও থাকে? হ্যাঁ, অবশ্যই। রাইট। তো এই যে প্র্যাকটিসেস গুলো যে করো, সেগুলো কি শেখানো দিয়ে হয় না? মানে কোনো রিচুয়াল, যখন কোনো একটা মুন হলো, ব্লাড মুন বা আর বিভিন্ন মুন সাইকেলস গুলো থাকে না, লুনার মুন, তো সেই সাইকেলের উপরে ডিপেন্ড করে কি তোমাদের কি রিচুয়ালস গুলো তোমরা করো? দেখুন, পার্টিকুলার প্রত্যেকটা যেগুলো ওয়ার্শিপ আছে, রিচুয়াল আছে, সবগুলো আলাদা আলাদা ভাগ রয়েছে, ঠিক আছে? তো যখন যে জিনিসটা হয় সেইভাবেই সেই সমস্ত রিচুয়ালগুলো করা হয়, সব একভাবে করা হয় না। এবার দেখুন, আপনাকে আমি একটু আগেই বললাম এতগুলো উইচের ভাগ রয়েছে। যারা যে জিনিসটা নিয়ে বেশি সড়গড়, তো তাকে সেইটা বেশি করে শেখানো হয়। ধরুন কেউ মন নিয়ে প্র্যাকটিস করতে তার বেশি ভালো লাগছে, সে এই জিনিসটার প্রতি ইন্টারেস্টেড, তো তাকে সেই জিনিসটা শেখানো হলো। একটা কথা হচ্ছে, যার মধ্যে যে জিনিসটা সম্ভব তাকে সেই জিনিসটাই দেওয়া হবে, তাহলে সেই জিনিসটাকে তাড়াতাড়ি জিনিসটা ক্যাচ করতে পারবে। কিন্তু আমি যদি তাকে জোর করে নতুন করে অন্য কিছু শেখাতে চাই, তাকে ওটা সময় লাগবে, হবে না নয়, বাট সময় লাগবে, একটা লং টাইম চলে যাবে। আমার একটা প্রচন্ড ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে। তুমি বললে একটা কোভেনে মেয়েরা জয়েন করতে পারে, তো কিছু মেয়েরা আছে যারা সিঙ্গেল, আবার কিছু মেয়েরা আছে যারা বিবাহিত। তো যারা বিবাহিত তাদের কি কোনো প্রবলেমস আসতে পারে লাইফে? মানে যদি কোনো প্রবলেম আসে না। যেটা হয় যে দেখুন, আমাদের যেরকম সিস্টেমে আমরা লুসিফারকে একটু আগে আপনার আলোচনা হলো হাজবেন্ড হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। যারা ম্যারিড সেটা তো পারবে না, সম্ভব না। আচ্ছা, এটা গেল লুসিফারের ব্যাপার নিয়ে। এবার সবাই লুসিফারকে ওয়ার্শিপ করার সম্ভব নয় সবার পক্ষে। কিছু কিছু জায়গায় আছে যেটা, যেমন ধরুন কিচেন উইচ, যেমন ধরুন মুন উইচ, কিছু কিছু জায়গায় তারা এগুলো পার্টিসিপেট করতে পারে, তারা এই রিচুয়ালগুলো পারফর্ম করতে পারে, তাদের কোনো প্রবলেম নেই সাথে। বাট কিছু কিছু স্পেসিফিক জায়গা আছে সেখানে ওনারা পার্টিসিপেট করতে পারবে না। আচ্ছা, বা এরকম হতে পারে যে আমি লুসিফারকে যদি পুজো না করে আমি লিলিথকে পুজো করলাম, সেটা পসিবল হয়? দুজনেই ডিমোনিক। না না, আমি ডিমোনিক বলছি। হ্যাঁ, এক্স্যাক্টলি। যে তুমি বললে যে একটা মেয়ে যে বিবাহিত রয়েছে, সে লুসিফারকে তো পুজো করতে পারছে না, বিকজ সে অলরেডি একটা হাজবেন্ড রয়েছে তার। তো সেই ক্ষেত্রে সে লিলিথ বা মাদার হেকেটের পুজো করতে পারবে, রাইট? তো সেই ক্ষেত্রে তার কোনো প্রবলেম হবে না। না, সেইভাবে হবে না। তবে মাদার লিলিথকেও চট করে পুজো করা সম্ভব না। একটু ব্যাখ্যাটা দেবে? ওয়ার্শিপ করা সম্ভব না, কেননা ডিমোনিক এনার্জি, অবভিয়াসলি ডিমোনিক এনার্জি। ওনার যদি কেউ ওয়ার্শিপ করে, তার মধ্যে প্রচন্ড বোল্ডনেস চলে আসবে। কিরকম? সে প্রচন্ড সাহসী হয়ে উঠবে। সে এই যে মেয়েদের এটা করতে নেই, মেয়েদের ওটা করতে নেই, মেয়েদের নানান রকম একটা বাধ্যবাধকতার মধ্যে, তো তার মধ্যে ওই জিনিসটা থাকবে না। সে প্রচন্ড মানে অ্যাগ্রেসিভ টাইপ, একটু তুলনায় একটু বোল্ডনেস ব্যাপারটা তার মধ্যে বেশি চলে আসবে। তো সেই এই যে মানে বেড়া জালটা সে মানবে না। অ্যাকচুয়ালি লিলিথ কি করেছিলেন, ওনাকে যখন বলা হয়েছিল অ্যাডামকে মানতে, তখন উনি যখন দেখছে অ্যাডামের সাথে ওনার মিলছে না, এবং ওনাকে বলা হচ্ছে যে অ্যাডামের নিচেই তোমাকে থাকতে হবে, তো উনি তখন বললেন আমি কেন মানবো, যে মাটি দিয়ে অ্যাডামকে সৃষ্টি করা হয়েছে সেই মাটি দিয়ে আমাকেও সৃষ্টি করেছে, আমি কেন আমি তার অ্যাডামের কাছে মাথা নত করে থাকবো। তো উনি এতটাই ডেসপারেট ছিলেন, যেখানে টোটালি গডকেই উপেক্ষা করে দিয়েছিলেন, তাই না? তো ওনাকে এরকমও ওখানে বর্ণিত আছে, কত পাথর ছুঁড়ে মেরে উনি চলে গেছিলেন।
তো এটা অবভিয়াসলি বোল্ডনেসের একটা ব্যাপার। তো কতটা সাহসী তার মধ্যে, সাহসিকতা তার মধ্যে রয়েছে যে সে সোজা গডের বিরুদ্ধে চলে যাচ্ছে। তো এই বোল্ডনেস তার মধ্যে রয়েছে। এবার যাকে আপনি ওয়ার্শিপ করছেন তার গুণাবলী তো আপনার মধ্যে আসবে। তো সেই জন্য যদি ম্যারিড লাইফ হয় সেই ক্ষেত্রে এই বোল্ডনেস অনেক সময় প্রবলেম সৃষ্টি করতে পারে, তো সেটা বুঝে শুনে দিতে হয়। রাইট। তো এবার একটু ঘটনায় চলে যাই। তুমি যে এই দুটো ঘটনা নিয়ে এসে, প্রথম ঘটনাটা একটু এবার বল। আচ্ছা, আমি প্রথম একটা যে ঘটনাটা বলছি, এটা আমাকে আমার একজন মানে পরিচিতর মারফতেই আমি কানেক্ট হয়েছিল। তো ভদ্রলোক আমার সাথে যখন যোগাযোগ করে, ভদ্রলোক আমাকে একটা কথা বলে, আমার মেয়েটাকে বাঁচান। হ্যাঁ। তো আমি একটু হতভম্ব হয়ে গেছি, কি হয়েছে। তো জিনিসটা আমি শুরু থেকে জানতে যাই যে ডিটেলসে বলুন কি হয়েছে। ঘটনাটা আমি এরকম বলছে যে আমার মেয়ে এক জায়গায় দীক্ষা নিয়েছিল। তো যার কাছ থেকে দীক্ষা নেয় মোটামুটি আমাদের চেনা পরিচিতর মধ্যেই, ঠিক আছে। তো তাকে আমরা দেখেছি, তাকে আমরা জানি, এবং লোকটিকে টোটালি মোটামুটি পাড়ায় একটু সুনাম রয়েছে, এরকম একটা ব্যাপার। তো সেই ক্ষেত্রে বিষয়টা হচ্ছে আমরা কোথাও গিয়ে একটু খুশি হয়েছিলাম যে আমার মেয়েটা তো আর 5 জন মেয়ের মতো নয়, আমার মেয়ে একটু আধ্যাত্মিকতার দিকে এগোচ্ছে। তো বাবা মা হিসেবে আমরা ভীষণ খুশি হয়েছিলাম ব্যাপারটা নিয়ে। মাঝে মধ্যে দেখতাম ও কিছু চর্চা করছে, জিজ্ঞেস করলে ও অনেক সাধন ভোজনের চর্চার ব্যাপারে বলতো, অনেক প্রসেসের কথা বলতো। তো মাঝে মধ্যে এরকমও দেখেছি রাত্রিবেলা দরজা বন্ধ করে ও কিছু পাঠ করছে বা কিছু এরকম কিছু। তো আমাদের কাছে জিনিসটা কোনোভাবে নেগেটিভ জিনিস লাগেনি। এরপরে বেশ কিছুদিন পর যাওয়ার পর আমার মেয়ে আমাকে এসে বলছে যে আমার গুরুজি বলেছে আমাকে নিয়ে কামাখ্যায় যাবে, আরো সবাই যাবে, তো আমি যাব। এখন ওর বাবা একটু দ্বন্দ্বে পড়ে গেছে যে আমার এই মেয়েটাকে আমি কখনো এইভাবে ছাড়িনি, আজকে হঠাৎ করে এইরকম ইয়েতে, ঠিক আছে না হয় গুরুজি হলো, তারপরেও একটা কোথাও গিয়ে বাবা মা তো জিনিসটা একটু দনমন করছে, না বলবে এরকম কিছু ভাবছে। ওই গুরুজিকে ফোন করতে যাবে, এইরকম টাইমে ওর গুরুজি ফোন আসে ওর বাবার কাছে যে আমার শিষ্যা সবাইকে নিয়ে আমি এরকম কামাখ্যায় নিয়ে যাচ্ছি, আপনার মেয়েকেও নিয়ে যাব, আপনি আর বাবা হয়ে না বলবেন না, ওর একটা অভিষেক করা হবে ওখানে। অভিষেক করা হবে ওখানে। তো অভিষেক করা হবে, দেখুন এগুলো সাধনার জায়গা, তো বাবা মা থাকলে একটা পিছু টান আসে, তো সেই জন্য আমি বলবো আপনারা মেয়েকে নিশ্চিন্তে পাঠান, এতদিন ধরে তো দেখছেন, নিশ্চিন্তে পাঠান, কোনো অসুবিধা হবে না বলে আশ্বাস দিয়ে ঠিক আছে। তো ওর বাবার কোনো মতে যদিও বা কিছু বলতো, আর এই কথার পরে আর কিছু বলতে পারে না। এরপরে পরের দিন মানে যেই দিন যাওয়ার কথা সেই দিন সকালবেলা লাগেজপত্র নিয়ে ওর বাবা ও মেয়েটাকে ট্রেনে তুলে দেয়, যেরকম নর্মালি হয়, টাটা আমি আসছি, ভালো করে যাস, ভালো করে থাকিস, আসিস তাড়াতাড়ি চলে আসিস, ফোন করিস, এইরকম একটা ব্যাপার। ট্রেন ছেড়ে দেয়, মেয়েটা চলে যায়। তো ওর বাবা এরপর 1 সপ্তাহ মেয়েকে ফোন করে যাচ্ছে, পাচ্ছে না, কখনো নেটওয়ার্কের প্রবলেম, কখনো এই গুরুজিকে ফোন করছে, এই গুরুজি বলছে মেয়ে বোধহয় কোনো কাজে আছে, সাধনা করছে, ও কখনো বলছে বাথরুমে গেছে, অত চিন্তা করবে না, আছে আমার কাছে আছে, ঠিক আছে চিন্তা করবে না, ও চলে আসবে। তো যাই হোক, যেরকম ভাবে আমার মেয়েটাকে একটু দেখবেন, ওকে কখনো তো এরকম ভাবে একা ছাড়িনি, তো ঠিক আছে গেল। 1 সপ্তাহ পর মেয়েটা ফিরেছে। যখন 1 সপ্তাহ পর মেয়েটা ফিরে, চোখ মুখে একটা বিধ্বস্ত অবস্থা, তার মানে কিছু একটা অঘটন ঘটে গেছে।
কি ঘটে গেছে সেটা বুঝতে পারছেন, এটা বিধ্বস্ত অবস্থা। যে মেয়েটাকে পাঠিয়েছিল সেই মেয়েটা মানে উজ্জ্বল চেহারার মধ্যে, উজ্জ্বল চোখের কোণে সেগুলো নেই, চোখের কোণে কালি পড়ে গেছে, একটা ঝোড়ো কাকের মতো একটা আশা। তো ওর গুরুজি বলছে যে প্রথম গেছে তো একটা ধকল হয়, তো স্বাভাবিক ব্যাপার, আপনি আর মেয়েকে বেশি ডিস্টার্ব করবেন না, মেয়েকে এখন রেস্ট নিতে দিন, ওকে আর ডিস্টার্ব করবেন না। মেয়ে যথারীতি বাড়িতে আসে, কারোর সাথে কথা বলে না, সেরকম কোনো কথাই বলে না, চুপচাপ খেয়ে দিয়ে উঠে চলে যাচ্ছে, নিজে ঘরে বসে আছে, বেরোচ্ছেও না, পড়াশোনা মানে স্কুলেও যাচ্ছে না। ঠিক আছে, স্কুলে বলতে মেয়েটা তখন 12-এ পড়ে, তো স্কুলেও যাচ্ছে না। 12-এ পড়া মেয়েকে তন্ত্রবিদ্যা শেখাচ্ছিল বাড়ির লোক? বাড়ির লোক অতটা বুঝতে পারেনি, বাড়ির লোক মনে করেছে সাধন ভোজনের দিকে না যাচ্ছে। তবু হ্যাঁ, মানে আমি কি বলছি, যখন আমি যখন ক্লাস 8-9-এ পড়ি তখন আমার বাবারই অনেক এরকম বিভিন্ন জায়গায় নিয়ে গেছিল, তন্ত্রবিদ্যা হচ্ছে, কোনো যজ্ঞে বসাচ্ছে বা কিছু, তো হ্যাঁ ঠিক আছে। এবার বিষয়টা কি হয়েছে, ওর বাবাকে বলেছে আপনার মেয়ের একটা বড় সাধিকা হওয়ার যোগ রয়েছে, আচ্ছা ঠিক আছে, আপনার মেয়ের জীবন অনেক উন্নতি হবে, ও অনেক নাম করবে, এই সমস্ত বলেছিল। তো ওকে নানান রকম ভাবে বলা হয়েছিল যে ওনার বাবাকে বলা হয়েছে যে তোমার মেয়ে অনেক বড় সাধিকা হবে। তো ওরা কোথাও গিয়ে একটা, যদি মেয়ের এরকম জীবন হয়, যাই হোক, বাবা মা হিসেবে চায় না কখনো যে সম্পূর্ণ একদম বৈরাগী হয়ে যাবে, এরকম কেউ কোনো বাবা মাই চায় না। কিন্তু তারপরে ওনাকে এমন ভাবে বলেছে উনি যে ওরা কোথাও গিয়ে ওটাকে মোল্ড হয়ে গেছে ওই জায়গায়। তো তারপরে যাই হোক, মেয়েটা এসছে, মেয়েটা আসার পর ও কারোর সাথে কথা বলছে না, টোটালি একা থাকছে, স্কুলেও যাচ্ছে না, পড়াশোনা বন্ধ টোটালি। বাবা অনেকবার বলছে মা তোর কি হয়েছে, তুই কথা বলছিস না কেন, তুই তো এরকম ছিলিস না, হঠাৎ তোর কি হলো? কোনো কথা বলে না। এর কিছুদিন পর থেকে 2 দিন জাস্ট গেল, স্টার্ট হলো রাত্রিবেলা মেয়েটা চিৎকার করতে শুরু করেছে। চিৎকার করছে নিজে থেকে? নিজে থেকে, ঘরের দরজা বন্ধ, মেয়েটা চিৎকার করছে। আচ্ছা। তো ওর বাবা এসে দরজা ধাক্কাচ্ছে, মা কি হয়েছে, দরজা খোল, দরজা খোল। দরজা আর খুলছে না, দরজা বন্ধ রয়ে গেছে। এইবার একটা টাইমে না ঘাবড়ে গিয়ে ওর বাবা করেছে বাধ্য হয়ে দরজাটা ভেঙেই ফেলা, মানে শিকলের যে ইয়েটা আছে ভেঙে ফেলে ঘরে ঢুকে ওর বাবার মানে মাথায় বাজ পড়ার মতো কন্ডিশন। কেন? দেখছে যে ওনার মেয়ে পুরোপুরি নগ্ন, পুরোপুরি নেকেড হয়ে বিছানার একটা কর্নারে সিটিয়ে বসে আছে, একদম সিটিয়ে, মানে দেয়াল ঘেঁষে একদম সিটিয়ে বসে আছে, আর হাতে একটা ছুরি। আচ্ছা। নিয়ে চিৎকার করছে আমার কাছে আসবি না, আমার কাছে আসবি না, আমি মেরে দেবো। মেয়ের ওই অবস্থা দেখে একে তো বাবার মানে হিতাহিত জ্ঞান শূন্য, সেকেন্ড ওর চোখ মানে ও যেদিকে তাকিয়ে আছে সেই জায়গাটা অনুসরণ করে যখন দেখছে, ও দেখছে দেয়ালের দিকে, মানে বিছানার দিকে, দেয়ালটা সামনের দিকে, তার সামনের দিকে দেয়ালের দিকে তাকিয়ে দেখছে যে একটা ছোট মানে ছায়া মতো একটা ছায়া, কালো ছায়া ফট করে সরে গেল, মানে একটা অবয়ব দেখলো সরে গেল সেকেন্ডের মধ্যে সরে গেল। এবার তাড়াতাড়ি করে যা হয়, বাবা মা দুজনে ওখানে চাদর টাদর যা ছিল গায়ে চাপা দিয়ে, মা তোর কি হয়েছে, মা কি হয়েছে বল, এই সমস্ত। তো বাবাকেও প্রায় কাছে আসতে দিচ্ছে না, মাকে যদিও বা একটু একটু অ্যালাউ করছে, বাবাকেও কাছে আসতে দিচ্ছে না, এতটাই বিহেভিয়ারের চেঞ্জ। এইবার এই ঘটনা গেল, ওর বাবা এবার এই গুরুজিকে এবার ফোন করে জিজ্ঞেস করছে যে কি হয়েছে, আমার মেয়ে তো এরকম ছিল না, ওখানে যাওয়ার পরে আমার মেয়ের এই ঘটনা ঘটেছে, তো আমার মেয়ের সাথে কি করেছেন আপনি? গুরুজি বলছে আমি কি করতে পারি, তোমার মেয়ে নিশ্চয়ই কোনো পাকামো মেরে কিছু একটা করেছিল, সেই কারণে মা রুষ্ট হয়েছে, সেই কারণে ওর এই দুর্দশা। আমি কি করব, আমার কাছে এতজন শিখতে আসছে, আমি ওর সাথে কি করতে যাব?
তো ওর বাবা মানে রীতিমতো পাগলের মতো অবস্থা, কাউকে বলেও জিনিসটা বোঝাতে পারছে না। আর ওই বয়সের একটা মেয়ে, আশেপাশে বলা মানে জিনিসটা আরো মেয়েটাকে মান সম্মান নিয়ে টানটানি, একটা বাজে পরিস্থিতি, একটা স্ক্যান্ডেল রটনা, এই সমস্ত। তো মেয়ে বাবাটা মানে ওই যে ভদ্রলোকের, ওনার মানে কি বলবে উনি বুঝে পাচ্ছে না। লাস্টে এই যে আমার সূত্র ধরে যেটা বললাম, সে আমার একজন কলিগ ছিল, আচ্ছা, সেই কলিগের সূত্র ধরে উনি যোগাযোগ করেন। তো আমাকে বলছে যে আমার মেয়েটাকে একটু বাঁচাও, আমার মেয়েটার এইরকম কন্ডিশন, কি হয়েছে জানি না, আমার এই মেয়ের সাথে মানে মেয়ের এই ঘটনা। মানে ইন দ্য মিন টাইম যতদিন তোমার সঙ্গে আলাপ পরিচয় হয়েছে বা ফোন করেছে ততদিন কিন্তু এই এপিসোডটা চলছে, ওর যে চিল্লানো বা হ্যাঁ এগুলো চলে যাচ্ছে, এগুলো চলে যাচ্ছে। আমি একদিন সময় করে ওই যে আমার কলিগ বলছি, ওই মেয়েটিকে নিয়ে ওর বাড়ি ভিজিট করতে যাই, ওনার বাড়ি। মেয়েটা তখনও দেখছি হাত আর পাটা দুটো মানে খাটের সাথে ভালো করে বাঁধা, মানে দড়ি দিয়ে শক্ত করে বাঁধা আছে। কি না ও হাত পা ছুটছে, ও কাউকে আর চিনতেও পারছে না, ঠিক মতো করে চিনতেও পারছে না। মানে ও শুধু একটাই কথা পাগলের মতো বলে যাচ্ছে, আমার কাছে আসবে, আমার কাছে আসবে না, মেরে দেবে। আচ্ছা, ঠিক আছে। তো এই ঘটনা দেখে মানে আমি যখন গেছি, ও তখনও ওই বিড়বিড় করছে, একদম আসবি না, কাছে আসবি না, মেরে দেবো, এই করছে। তো আমি দেখে তারপরে বাইরে বেরোলাম, বেরিয়ে এসে ওনার মায়ের সাথেও কথা বললাম, মানে মেয়েটির মায়ের সাথেও কথা বললাম যে কি এই, তো উনিও এরকম বলছে যে এই গুরুজি এরকম করলো, তারপরে এই সিচুয়েশন কি হয়েছে আমরা বুঝতে পারছি না, কিন্তু কিছু যে একটা খুব খারাপ কিছু হয়েছে সেটা আমরা বুঝতে পারছি। এরপরে আমরা একটা রিচুয়াল করি। রিচুয়ালটা ছিল মানে আমাদের যে পেন্টাগ্রাম আছে ওইটাই মেঝেতে আঁকা হয়েছিল, এবং আমাদের 5 জন, আমরা সবাই মিলে মোটামুটি 5 জন ছিলাম টোটাল মেয়েরা। এবং ওকে সেই রাতে ওর মাঝখানে ওকে শুইয়ে দেওয়া হয়। ও তখনও চিৎকার করে যাচ্ছে, তখনও চিল্লাচ্ছে। আর আমরা দেখছি যে ওর ভ্যাজাইনাতে না কিছু একটা ক্ষত করা হয়েছিল, ক্ষত করা হয়েছে। তো সেইটা দেখে বুঝতে পারি কিছু একটা বাজে কিছু একটা ঘটেছে ওর সাথে। তো আমরা তারপরে আমাদের যে রিচুয়াল আছে তার মধ্যে কিছু হার্বস আছে, কিছু মানে কিছু এমন কিছু জিনিস আছে যেগুলো আমি বলতে পারবো না। তো এইভাবে আমরা পুরো 5 জন মিলে ওই 5টা কর্নারে বসে আমরা ওই রিচুয়ালটা কমপ্লিট করি। আমাদের টাইমটা লেগেছিল 5-6 ঘন্টা মতো, সারা রাতই প্রায় বলতে পারা। ঠিক আছে। তো রিচুয়ালটা কমপ্লিট করার পরে একটা টাইমে ওর মানে ওর বাবা বসেছিল, একটু দূরে বসেছিল, ওর বাবা দেখতে চেয়েছিল যে কি হয়েছে আমার মেয়ের সাথে। উনি এখন পাজেলড, ওনাকে বলেছিলাম কিন্তু উনি পাজেলড, উনি বলছেন যে আমি মেয়ের সাথে কি হয়েছে আমি দেখবো, আমি মানে উনি আর ভরসা পাচ্ছে না, উনি আর ভরসা করতে পারছে না, আমাদেরও ভরসা করতে পারছে না, এখানে মেয়েরা আছি তারপরে উনি ভরসা করতে পারছেন না। তো যাই হোক, উনি বসেছিলেন। তো ওর মেয়েটা একবার মানে মুখটা এরকম ঘাটটা বাঁকিয়ে বাবা বলে এবার সেন্সলেস হয়ে লুটিয়ে পড়েছে। তারপরে ওকে ওই রুম থেকে তুলে নর্মাল রুমে আমরা নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে ওকে আমরা প্রোটেকশন দিই, আমরা যেরকমভাবে কিওর করা হয় হিলিং প্রসেস সেইভাবে করা হয়। তো আস্তে আস্তে মেয়েটা একটু একটু করে স্বাভাবিক হয়। এবার এই জিনিসগুলো কি হয় জানেন, এইগুলো যেমন একবারে হয় না, ধীরে 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 প্রকোপ বাড়তে থাকে, ঠিক কমার সিচুয়েশনটা ওরকম ধীরে ধীরেই কমতে থাকে, একবারে কমে না। তো এই যে ওর ঘটনাটাও ঘটেছিল তখনও তো ওটা একবারে ঘটেনি, ওটাও ধীরে 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 জিনিসটা বাড়ছিল। যেমন ওর বাবা বলেছিল যে আমার মেয়ে কিছু খাওয়া দাওয়া করছে না, এসেছে কারোর সাথে কথা বলছে না, এরকম ধীরে ধীরে চুপ হয়ে যাচ্ছে, বাড়িতে আর কারোর সাথে কথা বলছে না, পড়তে যাচ্ছে না, পড়াশোনা করছে না, বন্ধুদের সাথে মিশছে না। যে মেয়েটা এত জলি ছিল সে টোটালি একদম অন্যরকম পরিস্থিতি হয়ে গেছে। এখানেও আপনার ব্যাপারটা কিছু গিয়ে ওরকম 2-3 দিন ও একটু সেন্সলেস হয়ে ঘুমোবে পড়ে পড়ে, ওর ঠিক মতো ভালো লাগবে না, একটু যেমন ওর যেটা হয়েও ছিল, ওর মাকে বারবার বলছে আমার মাথায় হাত বুলিয়ে দাও,
আমার খুব কষ্ট হচ্ছে, আমার পেটে ব্যথা করছে। তো এর আগেও যখন ওর ঘটনাটা ঘটেছিল, আমি যখন ভিজিট করতে গেছিলাম তখন ওর তলপেটে ভীষণ ব্যথা। তো যাই হোক, এবার আস্তে আস্তে ও স্বাভাবিক হতে শুরু করে। তো তখন ওকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে কি হয়েছিল। তখন বলছে যে আমাকে এরকম নিয়ে গেছিল, ও ওখানে আমাকে ফোনটা পর্যন্ত আমার দেয়নি, ফোনটা নিয়ে নিয়েছিল। আমাকে বলল এরকম অভিষেক হবে বলে রাত্রিবেলা একটা জঙ্গলের মধ্যে আমাকে নিয়ে যাওয়া হয়েছিল। ওরা 3-4 জন মতো ছিল, 4 জন কি 5 জন এরকম কিছু হবে। তো ওরা ছিল, সবাই ছিল। তো আমাকে এরকম ভাবে ওদের ওই একটা যন্ত্র মতো করেছিল, সেই যন্ত্রের মাঝখানে বসিয়েছিল, ওরা হোমযজ্ঞ করছিল। এবং আমাকে একটা টাইমে এরকম বলা হয়েছিল, পুরোপুরি ওর ডিটেলসে বলতে পারছে না, প্রচন্ডভাবে আতঙ্কিত। তারপরেও বলছে এরকমও বলা হয়েছিল যে মানে ওখানে ওই গুরুজি যে আছে, মানে বলতেও খারাপ লাগছে, কেউ কিভাবে করতে পারে। ওকে বলা হয়েছে যে তুমি ওরাল করো এবং মুখে ওই বীর্যটা নিয়ে ওই যজ্ঞের আগুনে ফেলো। কি বলছো? হ্যাঁ, এবং তারপরে ওই যেগুলো দিয়ে যজ্ঞে আহুতি দেওয়া হয়, সেই একটি জিনিস নিয়ে ওই গরম কাঠ, যজ্ঞের থেকে গরম কাঠ তুলে ওর ওই ভেজাইনাতে ঢেলে দিয়েছিল। মানে যেটাকে বলে ইনপুট করা, যেরকম ক্রুয়েল একটা ব্যাপার, প্রচন্ড ক্রুয়েল ব্যাপার। এরকম তো কোনো তন্ত্রবিদ্যা আমি তো আমার জীবনে শুনিনি যে এরকম কিছু একটা হবে। আমাদেরও জানা নেই। ইনফ্যাক্ট আমি এমন কিছু শুনেছি যেগুলোর সাথে কোনো তন্ত্রের যে সমস্ত বই আছে কোনো মিল থাকে না। হ্যাঁ, মানে দেখো, সেক্স এমন একটা জিনিস যেটা পঞ্চকর্মের মধ্যে পড়ে, কিন্তু সেটার একটা প্রসেস আছে, সেই প্রসেসটা অন্যরকম হয়। কিন্তু এখানে যে ভদ্রলোক, মানে যে গুরুজি, আমার গুরুজির নামটা নিতে আমার মুখে ইচ্ছা করছে না, আমার বাজে কথা বেরানোর কথা মুখ দিয়ে, মানে আমি এতটাই রেগে যাচ্ছি যে এরকম কোনো আমি লোক দেখিনি যারা এটাকে ম্যানিপুলেট করবে একটা মেয়েকে, যাকে একটা নোংরা, মানে তাও একটা স্কুলে পড়া, মানে ক্লাস 12-এ পড়ছে, মানে অ্যাডাল্টও হয়নি, তাকে এরকম করছে, তার তো জেল হাজত হওয়া উচিত এটাতে। এরপরে ওটাই হয়েছিল। আমরা যখন কাজ করে এসছিলাম তখন ওনাকে একটা বাবাকে বলে দিয়েছেন যে কিছু একটা নিউজ পাবেন। আমরা যখন 5 জন ছিলাম, কাজ করে এসছিলাম, বলেছেন কিছু একটা নিউজ পাবেন, আপনি অপেক্ষা করুন, সময় আপনাকে বলে দেবে। তো এরপরে গিয়ে ওই ঘটনাটাই ঘটেছিল, ওই সেম জিনিস কোনো মেয়ের সাথে আবার রিপিট করতে গেছিল। সেইবারে ওরা কেসে ধরা পড়ে যায়, মানে থানা পুলিশ হয়ে যায়, জিনিসটা অ্যারেস্টও হয়। না, আমার তো শুনে মানে গা পিত্তি জ্বলে যাচ্ছে। মানে আমি যদি হাতের কাছে পেতাম, এটা একটা ঘটনা নয়, এরকম প্রচুর, আপনি মানে যারা নিজেদেরকে গুরুজি বলে প্রেজেন্ট করে, এরকম প্রচুর মানুষ আছে যারা এই ধরনের মেয়েদেরকে, প্রথম কথা আপনাকে বলি, মেয়েদের সাধনা, মেয়েদের যে কুলকুণ্ডলিনী জাগরণের প্রসেস, একটা মেয়ের জাগরণের প্রসেস, একটা ছেলের জাগরণের প্রসেস সমান হয় না, ঠিক আছে? সেই ক্ষেত্রে একটা মেয়ে যখন একটা ছেলের কাছে জাগরণ, মানে এই জিনিসটা শিখতে যাচ্ছে, তখন সে কিরকম ভাবে জিনিসটাকে শেখাবে, সে তার পদ্ধতিতে শেখাবে। আপনি একটা কথা বলুন, যেখানে মেয়ে, মানে ছেলেদেরকে বলা হচ্ছে বীর্য ধারণ করার জন্য, এবং বীর্য ধারণ করে সেইটাকেই আস্তে আস্তে ট্রান্সফরমেশনের জন্য, তাই তো? তো সেই ট্রান্সফরমেশন আর মেয়েদের ট্রান্সফরমেশন দুটো কি এক হবে? মেয়েদের কি ওই রকম কোনো বীর্য আছে? নেই। কিন্তু বিষয়টা হচ্ছে দুটোই আলাদা, তারপরেও এই জিনিসটা করা হচ্ছে, এবং যারা করতে যায় তারা অতিরিক্ত ভক্তিভাবেই করতে যায়। সেটা খারাপ নয়, আমি বলবো না সেটা খারাপ, অবশ্যই ভক্তিভাব সাধনার একটা মানে মূল স্রোত, কিন্তু সেইটাকে যারা ম্যানিপুলেট করে এই ধরনের জিনিস করে, সেটা ভয়ঙ্কর। এরকম প্রচুর মানুষকে আপনি দেখবেন যারা এই জিনিসটাকে এইভাবে এক্সপ্লয়েট করছে, মেয়েদেরকে এক্সপ্লয়েট করছে, এরকম প্রচুর ঘটনা ঘটেছে। না, এরকম তো অনেক জিনিসই আমাদের আশেপাশে ঘটছে, কিন্তু এই যেটা তুমি বললে, এটা একটা এক্সট্রিম লেভেলে, মানে প্রচন্ড এক্সট্রিম লেভেলে। লোকটা আমার হাতের কাছে থাকলে পর আমি এতক্ষণ হয়তো মারধর করে দিতাম এতক্ষণে, মানে এত নোংরা কাজ করেছে। যাই হোক, মানে আমাদের পডকাস্ট, আমরা অবভিয়াসলি চাইবো যে আমাদের দর্শকরা এগুলো শিখুক, অন্ধ বিশ্বাস না করে, যাচাই করে, তন্ত্র
গুপ্তবিদ্যা শেখাচ্ছ বা তন্ত্রবিদ্যা শেখাচ্ছ, ভালো জিনিস, শেখা তো খারাপ না, কিন্তু নিজেদেরও একটু জ্ঞান থাকা দরকার। কমন জিনিস আজকাল খুব ট্রেন্ড হয়ে আছে ভৈরবী সাধনা, আর এই ধরনের লোকরা এই সাধনাটার কথাই বলে ম্যাক্সিমাম ক্ষেত্রে। আচ্ছা, ওখানে স্ত্রীর কথাই শুধু উল্লেখ করেনি, স্ত্রী ভাবের কথা উল্লেখ করেনি, ওখানে মাতৃভাবের কথা উল্লেখ করেছে, ভগিনী ভাবের কথা উল্লেখ করেছে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ভাবটাই কেন আসবে? দেখো কোথাও গিয়ে এটা একটা চাবিকাঠি হয়ে গেছে, এই যারা এই ধরনের মেন্টালিটি, তারা এই জিনিসটাকে নিয়ে এই মানে এক্সপ্লয়েট করছে। রাইট। খুব খারাপ লাগলো ঘটনাটা শুনে। এবার আমি তোমাকে একটা জিনিস বলি যে মেয়েটা তো আস্তে আস্তে মানে একটা ফিজিক্যাল চেঞ্জেস বা মেন্টাল একটা ডিপ্রেশন থেকে বেরিয়েছে, টাইম হয়তো অবশ্যই লেগেছে, কিন্তু যে জিনিসটা ঘটনাটা ঘটেছে ও নিজেও কোনোদিন স্বপ্নে ভাবতে পারেনি যে এরকম কিছু একটা বাজে জিনিস হবে, আর এমন একটা জায়গা হবে যেখানে ওর বাবা মা নেই, অনেকটাই দূরে, যেখানে ও কিছু করতে পারেনি। যে মেয়েটা ফিরে এসেছে, তোমরা হেল্প করেছো তাকে তোমাদের রিচুয়ালস দিয়ে। এবার তোমাকে একটা জিনিস জিজ্ঞেস করি, এই যে তুমি যে বললে যে ভৈরবী ব্যাপারটা আছে, এইটা কি তোমাদের উইচক্রাফটেও কি আছে? দেখুন, উইচক্রাফটে অবশ্যই আছে, কিন্তু ভৈরবী ব্যাপারটা একটা টোটালি আলাদা জিনিস, টোটালি আলাদা ব্যাপার। আচ্ছা, এখানে আপনি যদি যান যে ইনার সার্পেন্ট যেটাকে বলা হয়, কুণ্ডলিনী শক্তি জাগরণের ক্ষেত্রে দু রকমের প্রসেস হয়। আপনি যদি তন্ত্র মার্গে যান, সেখানে বলবে সদাশিবকে স্বামী হিসেবে গ্রহণ করার কথা। তো সদাশিব তো নিশ্চয়ই নিজে এসে উনি ইয়ে করবেন না, তো সদাশিবকে মানে ওনাকে স্মরণ করতে করতে ওই জায়গাটাকে জাগরণ করা এবং আস্তে আস্তে উপরের দিকে টেনে তোলা, ব্যাপারটা এটাই হয়। আর একটা হচ্ছে ডুয়েল পারফরমেন্স যেটাকে বলা হয়, সেইটা যেটা হচ্ছে আপনার এটাকে ডুয়েল কাল্টিভেশনও বলে থাকে। তো এইটা হচ্ছে ভৈরবী সাধনা পর্যায়ে পড়ে। তো এই দুটোর মধ্যেই প্রথম কথা হচ্ছে এইগুলোর জন্য আপনাকে অনেকগুলো স্টেপ পেরোতে হবে। কেউ যদি ফট করেই বলে তুমি বসে পড়ো, হয় না, অনেকগুলো আপনাকে স্টেপ পেরোতে হবে, তারপরে গিয়ে আপনি ওই পর্যায়ে যাবেন। তো সেই পর্যায়ে তো এরা ওইভাবে শেখায় না, তার আগেই বলে তুমি বসে পড়ো, জিনিসটা এরকম নয়। কোথাও গিয়ে একটা জিনিস আমি শুনে এসেছি, অনেক জায়গায় এটা খুব প্রচলিত, এই জিনিসটায় নাকি অরা স্ট্রং হয়, এটার সাথে অরা স্ট্রং এর কোনো কানেকশন নেই, কিন্তু তারপরেও এই জিনিসটা বলা হচ্ছে। কোথাও গিয়ে কিছু কিছু মানুষের মাথায় ভুল কনসেপ্ট ঢুকে আছে, ঠিক আছে? তো হ্যাঁ, অবশ্যই সেক্স ব্যাপারটা, সেক্স এনার্জি একটা আমাদের স্পিরিচুয়ালিটিতে একটা অবশ্যই একটা ভাইটাল রোল প্লে করে, সেখানে অস্বীকার করার কোনো জায়গা নেই, কিন্তু বিকৃত জিনিস কোথাও গিয়ে বলা হয়নি। আচ্ছা, আমরা যখন উইচক্রাফট নিয়ে কথাই বললাম, যে তুমি যখন বললে যে তোমাদের উইচক্রাফটে পেন্টাকেলসের উপরে বসে যে পেন্টাগ্রামটা তৈরি করা হয়, তার উপরে বসে তোমাদের রিচুয়ালসটা করতে হয়, মানে 5টা এলিমেন্টকে ডিপিক্ট করা যায়, তোমরা 5জন 5টা এলিমেন্টের রূপ ধারণ করছো তোমরা, রাইট? তো এবার আমাকে একটা জিনিস বলো, যে যখন তোমরা জিনিসটা করছো তখন তোমাদের কি প্রোটেকশন থাকে, বা কারা তোমাকে প্রোটেক্ট করছে? ধরো কোনো একটা অশরীরীর সঙ্গে তোমরা লড়ছো, ঠিক আছে, আগের কেসটার ক্ষেত্রে তো কোনো অশরীরীর সঙ্গে তোমরা লড়নি, একটা কোনো একটা গুপ্তবিদ্যা করেছিল তার উপরে, সেটার জন্য কখনো কোনো একটা যদি পজিশন কেস হয়, বা কখনো যদি কোনো অশরীরী কারোর উপরে ভর করে, তো তখনও তোমাদের সেম রিচুয়ালস পালন করতে হয়, রাইট? হ্যাঁ, রিচুয়ালস কিছু আলাদা থাকে, মানে পেন্টাগ্রামের উপর বসে তোমাদের করতে হচ্ছে, হ্যাঁ, জিনিসটার উপর নির্ভর করছে কি ধরনের জিনিস বা কি ধরনের কাজ হয়েছে তার উপর নির্ভর। সেই ক্ষেত্রে তোমাদের উপরে কখনো কোনো কিছু নেগেটিভ এফেক্টস আসেনি? দেখুন, একেবারে আসে না তা বলবো না, কিছু কিছু ক্ষেত্রে আসে। অবভিয়াসলি আমরা প্রোটেকশন নিয়েই কাজ করি, তারপরেও কিছু কিছু জায়গা যেখানে প্রচন্ড প্রভাব বেশি থাকে, সেখানে একটা নেগেটিভ ব্যাপার থাকে, নেগেটিভ এফেক্ট চলে আসে, কিন্তু আমরা সতর্কতা অবলম্বন করি যাতে আমাদের কোনো প্রবলেম না হয়, কারণ আমাদেরও তো একটা নিজেদের ফ্যামিলি রয়েছে, নিজেদের ব্যাপার রয়েছে, তো সেই জন্য আমরা আমাদের মতো করে প্রোটেকশন নিই, তারপরেও একটা এফেক্ট আসে। আচ্ছা, এবার তুমি আবার সেকেন্ড ঘটনাটা যা বলছিলে তোমার সঙ্গে, তোমার একটা ক্লায়েন্টের সঙ্গে ঘটেছিল, তো ঘটনাটা যখন আমাকে তুমি অল্প একটু জিনিসটা আমি শুনেছিলাম, তখনই আমি শুনেছিলাম যে খুবই মারাত্মক এই একটা ঘটনা, এই ঘটনাটা নিয়ে আসা খুবই দরকার আমাদের দর্শকদেরও শুনতে খুব ভালো লাগবে, আর অ্যাওয়্যারও থাকবে। তো একটু যদি তুমি এবার মানে ঘটনাটা একটু যদি বলো। ঘটনাটা হচ্ছে একজন ভদ্রমহিলা আমার সাথে যোগাযোগ করেছিল, হঠাৎ করে আমাকে মেসেজ করছে যে আমার সাথে এরকম, আমি খুব প্রবলেমে আছি, আমাকে একটু সাহায্য করতে পারবেন, আমি ভীষণ বিপদে পড়েছি।
তো আমি বললাম ঠিক আছে, কি হয়েছে বলুন, জানান। সে কল করবো, রাত রাত হয়ে গেছে তখন অনেকটাই। তো বলছে কল করবো, তাই বলে হ্যাঁ করো। তো ভদ্রমহিলা কল করেন, তো বলছেন যে আমার হাজবেন্ডের সাথে কিছু একটা হয়েছে, কি হয়েছে আমি জানি না, তবে আমার খুব একটা মনে হচ্ছে কিছুতে ওকে ভর করেছে। আচ্ছা, কিছুতে ওকে ভর করেছে, মানে যেটাকে আমরা পজেশন বলি। তো কিছুতে ওকে ভর করেছে। ও প্রচন্ডভাবে অদ্ভুত রকমের রিয়াক্ট করছে, চিৎকার করছে, হাত পা ছোড়াছুড়ি করছে, মারধর করতে যাচ্ছে যে সামনে আসছে। আরেকটা মারাত্মক ব্যাপার হচ্ছে যে কাউকে মানছে না, কোনো কিছু মানছে না, কোনো কিছুই মানছে না, নিজের আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, বাবা, কাউকেই মানছে না। আমাকে কিছু ফটো ভিডিও এগুলো পাঠিয়েছিল, সেগুলো দেখার পর আমি ওনার বাড়ি যাই। তো দেখি যে ওনার গায়ে কবজ মাদুলি সবই রয়েছে, তারপরেও উনি বলেওছেন যে অনেক জায়গায় দেখিয়েছে, কোনো কাজও হয়নি। তো আমি জিনিসটাকে মানে ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে কি হয়েছে না হয়েছে। মানে ওনাকে তো দেখছি, আমি যখন ঢুকছি এরকম ঘটনাটা ঘটেছে, আপনাকে বলছি যে আমি জাস্ট বাড়ির ভেতর ঢুকছি, উনি আমাকে রিসিভ করেছেন, আমি ওনার বাড়িতে জাস্ট ঢুকছি, ভেতর থেকে শুনছি গালাগালি শুরু করে দিয়েছেন, বিশ্রীভাবে অশ্রাব্য ভাষায় গালাগালি করছে। ঘরে জাস্ট উকি মারলাম, দেখলাম হাত পা বেঁধে রেখে দিয়েছে, উকি মেরে বাইরে বেরিয়ে এসে ভদ্রমহিলাকে বললাম কি হয়েছে এরকম হঠাৎ করে, কবে থেকে দেখছেন জিনিসটা, কবে থেকে, কিভাবে শুরু হলো? তো বলছে আমি সঠিক বলতে পারবো না, একদিন গেছিল কোথাও, ফিরে এসে যেরকম কাজে যায় আমি সেরকমই জানি, কাজে গেছে, ফিরে এসে আর কোনো কথা বলছে না, একদম চুপচাপ ঘুম মেরে আছে, খায়ও নি। অন্য সময় ভাত টাত বেড়ে দিচ্ছি, খাচ্ছে, তো খেয়ে শুয়ে পড়লো, সেদিন খায়ও নি, চুপচাপ ঘুম মেরে বসে আছে। আমি যখন ওর কাছে যাচ্ছি যে কি হয়েছে, ও একবার বললো আসবি না। তো আমি কথাটা আর গুরুত্ব দিইনি, আমি বললাম মাঝে মাঝে কখন কি মতি হয়, বাইরে কাজ টাজ করে, মন মেজাজ হয়তো ভালো নেই, এরকম ভাবে আমি আর গুরুত্ব দিইনি। সেকেন্ড টাইম আবার কাছে গেলাম যে কি হয়েছে, তুমি খাচ্ছ না, কি হয়েছে, তুমি এরকম ভাবে চুপচাপ বসে আছো, শুচ্ছেও না, চুপচাপ বসে আছে। আমার গলাটা ফট করে টিপে ধরেছে, গলা টিপে ধরেছে। তো আমি কি করছো, ছাড়ো। চিৎকার করাতে আমার যে আশেপাশের যারা ছিল তারাও চলে এসছে। মানে ফ্যামিলিটা হচ্ছে একটু যৌথ টাইপের ফ্যামিলি, ঠিক আছে, আত্মীয় স্বজন সবাই আছে, মানে ডাকলে এই রুম থেকে ডাকলে আর কয়েকজন চলে আসবে, এরকম একটা ব্যাপার। তা ওরাও চলে এসছে, তাকে ছাড়াতে পারছে না, এতটাই গায়ের জোর, সবাই মিলে ছাড়াতে পারছে না। তো কোনোভাবে ওকে কোনোভাবে প্রাণ রক্ষা হয়েছে, গলাটা ছেড়েছে। তারপরে ভুল ভাল বকতে শুরু করে দিয়েছে, অশ্রাব্য ভাষায় গালিগালাজ, আর আমাকে তোর বর নিয়ে এসেছে, এটা বলছে, আমাকে তোর বর নিয়ে এসেছে। তো সেটা গেল। এবার আমরা তো ভীষণভাবে গেল বলতে আমরা ভীষণ থতমত খেয়ে গেছি, ভয় পেয়ে গেছি। বাড়িতে বাচ্চা রয়েছে, দুটোই ছেলে রয়েছে বাড়িতে, আর আত্মীয় স্বজন রয়েছে, সব ভয় পেয়ে গেছি আমি। এরপর দিন দিন জিনিসটা বাড়তে রইলো, অত্যাচার বাড়তেই রইলো। অত্যাচার বলতে কিরকম অত্যাচার বলতে বলছে এমন, আপনাকে কি বলবো, লজ্জার কথা, কেঁদেই ফেলেছে। বলছে আপনাকে লজ্জার কথা কি করে বলি, এরকম হয়েছে আমার বাচ্চা কাচ্চা সামনে আছে, আমাকে জবরদস্তি ধরে আমার জামা কাপড় টেনে ছিঁড়ে বিবস্ত্র করে আমাকে সেক্স করছে আমার সাথে জোর করে, ওকে ঠেকে রাখা যাচ্ছে না। বাড়ির লোকেরা সেটা আটকানোর চেষ্টা করেছে, তাতেও পারেনি। এবং ওই টাইমে আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। তো এই কন্ডিশন, বলছে আমার না মান সম্মান বলে কিছু রইলো না,
স্বাভাবিক, বাড়ির লোকের সামনে এরকম আমার পৌঁছাচ্ছে মান সম্মানের অত্যাচার। কিছু রইলো না। আমার সবাই কথাটা শুধু বাড়ির মধ্যে হুম। নেই, কানাঘুষো হয়েছে আশেপাশেও হুম। এলাকায়। আমার মান সম্মান কিছু রইলো না। আর মানুষের তো মানসিকতা জানেন, অন্যের দুর্দশা দেখলে সেটা নিয়ে মজা করার ব্যাপার। তো বলছি এইরকম হচ্ছে কন্ডিশন, নিত্যদিন প্রায় এই অত্যাচারটা আমাকে ভোগ করতে হচ্ছে। আমি পারছি না। আমার মনে হচ্ছে আমি শুধু ছেলের দুটোর মুখ চেয়ে আমি বেঁচে আছি। আমি কি করব আমি কিছু জানি না। তো এই রকম জায়গায় পরিস্থিতিতে মানে আমি ওনার রুমের কাছে ঢুকবো, এত চিৎকার করছে, আমি না ঢুকতে পারছি না, এত বিরক্ত লাগছে। বুঝতে পারছি যে একটা মারাত্মক লেভেলের নেগেটিভ কিছু এফেক্ট করেছে। তো তারপরে আমার যে আর যারা যারা ছিল আমার সাথে তাদের সবাইকে ডাকা হয়। তো সবাই একসাথে আসি, তারপরে এসে ওখানে ওই বন্ধন করা হয়। আচ্ছা। বন্ধন করার পরে এইবার আমরা ওখানে আস্তে আস্তে সব নিজেদেরও প্রোটেকশন নিয়ে আমরা ওখানে ঢুকি, প্রোটেকশন নিয়ে। তারপর আমাদের যে রিচুয়ালগুলো হয় সেইভাবে আমরা করতে থাকি। উনি কনস্ট্যান্টলি গালাগালি দিয়েই যাচ্ছে, আর নিজে সারা শরীরে না আঁচড় দিচ্ছে বিভৎসভাবে। মানে আঁচড় দিচ্ছে বলতে ওর তো হাতটা বেঁধে রাখা হয়েছে, তার মধ্যেও যতটা পাচ্ছে ও আঁচড় দিয়ে যাচ্ছে। ওই মাদুলিগুলো আছে দাঁত দিয়ে টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে খুলছে, তার সাথে চামড়াও ছিঁড়ছে, মানে এত বিভৎস অবস্থা। ওই টাইমে ওকে আটকানো সম্ভব না, আমরা আমাদের রিচুয়াল করছি, মানে ডিস্ট্রাকশন, মানে এইটা করতে দেবে না, ডিস্ট্রাকশন করার জন্য ওই উপদ্রবগুলো শুরু করে দিয়েছে। তো এইরকম ভাবে কন্টিনিউয়াস অনেকক্ষণ ধরে চলতে থাকে। আমরা কিছু কিছু জিনিস ব্যবহার করেছিলাম সেখানে। একটা জিনিস আপনাকে বলছি, আপনার পেঁচার পালক ব্যবহার করা হয়েছে এই রিচুয়ালটাতে। তো এরকম কিছু কিছু জিনিস ব্যবহার করা হয় যেগুলো আমাদের মানে একটু রেয়ার জিনিস। যেমন হচ্ছে আরেকটা আপনাকে বলছি, এটাই সেটা ব্যবহার করা হয়নি, কাকের পা, ঠিক আছে, এরকম কিছু কিছু জিনিস রেয়ার জিনিস ব্যবহার করা হয়। তো তারপরে ওই জিনিসটা আমরা যখন কাজ করতে থাকি, ও এক টাইমে বলে তোরা কিচ্ছু করতে পারবি না। এ আমাকে কবরস্থান থেকে তুলে এনেছিল, এটা নিজের মুখে বলছে। হ্যাঁ, এ আমাকে কবরস্থান থেকে তুলে এনেছিল, কিচ্ছু করতে পারবি না। তো তারপরে তখন আমরা শুনছি, চুপচাপ বসে আছি, বসে কাজ করছি। একটা টাইমে দেখছি যে সত্যি খুব একটা এফেক্ট হচ্ছে না। তো আমার যে গাইডেন্স ছিল, উনি এখানকার নন, তো বর্তমানে উনি দিল্লিতে থাকেন। তো ওনাকে আমি ফোন করে বলি যে এরকম কন্ডিশন, কি করব। তো উনি সমস্তটা শুনে, মানে ওই ওখানেই বসে আমরা কিন্তু বলেছি, কোথাও আমরা উঠিনি, ওই জায়গায় বসে বলছি এরকম কন্ডিশন কি করব, কিছু বুঝতে পারছি না। আমাদের যতটা আমরা জানি সবটাই আমরা ট্রাই করছি, কিন্তু এখনো পর্যন্ত জিনিসটা কোনোভাবে কোনো লাভ কিছু হচ্ছে না, কোনোভাবে নড়ার কোনো নাম দেখছি না। তো উনি বলেন, সমস্তটা শুনে বলেন ও কিছু পড়ে আছে কিনা দেখো, এমন কিছু জিনিস যেটা তোমার কাছে অদ্ভুত লাগে। হাতে গলায় তাবিজ মাদুলি ছাড়া আর কিছু দেখতে পাইনি। ভালো করে লক্ষ্য করার পর ওর হাতে একটা আংটি দেখলাম, যেটা একটু অদ্ভুত টাইপের। তো মানে কিছু একটা মুখ খোদাই করা মতো একটা, আগেকার ও জমানায় যেরকম একটা মুখ খোদাই করা একটা অবয়ব টাইপের ছিল, ওরকম টাইপের একটু অদ্ভুত। আংটিটা একটু অদ্ভুত, তার মানে সোনার বা কোনো দামি মেটালের সেরকম কিছু নয়, অর্ডিনারি জিনিস, কিন্তু একটু অদ্ভুত টাইপের। তো তারপরে দেখে হ্যাঁ এরকম একটা কিছু আমার হাতে আংটি একটা দেখতে পাচ্ছি, ওই জিনিসটার মধ্যেই কিছু একটা আছে, এই যে জিনিসটা আছে ওর মধ্যেই আছে, ওইটাই ও। তারপরে আমরা ইয়ে করি, ওকে জেরা করতে শুরু করি আমাদের প্রসেস থেকে, যে কিভাবে তুই এলি। তো তখন যেটা জানা যায় যে ও কোনো ওর বন্ধু মারা গেছিল, তো সেইখানে সে মুসলিম ছিল, কবরস্থানে গেছিল। তো কবরস্থানে গিয়ে ওখানে ওরা কবর দিচ্ছিল, ও ওখানে কিছু একটা মাটিতে পড়ে থাকতে দেখে, বেশ চকচক করছিল, জিনিসটা খুব ভালো লাগে। তো সেটাকে তুলে নিয়ে ও জিনিসটাকে পরিষ্কার করে ফেলেছে, আর এই উপদ্রব চলে এসছে।
তো তারপরে আমরা জিনিসটাকে মানে ওকে, ও তো অনেক রকম ভাবে চেষ্টা করছে বাধা দেওয়ার, তো তারপরে আমরা জিনিসটাকে খুলি, যেরকম প্রসেস ছিল খুলে ওইটাকে আলাদা করে একটা মোড়ক করে এমনভাবেই প্যাক করা হয় যাতে ওটা কোনোভাবে না কারোর হাতে পড়ে। ওইভাবেই একটা এক জায়গায়, মানে ওইরকম কবরস্থানেরই এক জায়গায় মাটি খুঁড়ে, অনেকটা ডিপে খুঁড়ে ওটাকে পুঁতে কবর দেওয়ার মতো করেই ওটাকে চাপা দেওয়া হয়ে যায়। এরপরে লোকটি এখন হালকা হালকা ভাবে, দেখুন আফটার এফেক্ট একটা থেকে যায়, ঠিক আছে? তো এখনো পর্যন্ত জিনিসটা ওকে আমি রেমেডি দিয়ে যাচ্ছি, কিন্তু আগের থেকে অনেক বেটার আছে। ভদ্রমহিলা এখন অনেকটাই ভালো আছে, মানে ওনাকে যে অসম্মানের জায়গা, অত্যাচারের জায়গাটা সহ্য করতে হচ্ছিল, এখন মানে আত্মীয় স্বজনরা রীতিমতো বলছে তুমি বেরিয়ে যাও। স্বাভাবিক, এই যে পরিস্থিতিটা হচ্ছে একটা জয়েন্ট ফ্যামিলিতে, যেখানে বাচ্চারা রয়েছে, বড়রা রয়েছে বা ভাই বোনেরা রয়েছে, সেইখানে যদি এরকম ভাবে যদি অত্যাচার দেখে, এরকম নির্বস্ত্র অবস্থায়, এটা সত্যিকারের বলতে গেলে খুবই নোংরা জিনিস হয়। বাড়ির লোকেদের সামনে মান সম্মান নিয়ে একটা টানাটানি হয়ে যায়। তো স্বাভাবিক সেখানকার বাড়ির লোকেরা পরিস্থিতি বাঁচানোর জন্য তো এটা বলবে, আত্মীয়স্বজন বলছে তুমি বেরিয়ে যাও, তোমাদেরকে। কিন্তু খুব স্ট্রেঞ্জ যে ওর মধ্যে একটা বিহেভিয়ারাল চেঞ্জ এসেছিল, সেটার জন্য যে অ্যাটলিস্ট ও ট্রাই করেছে, ওরা বুঝতে পেরেছে এটা স্বাভাবিক নয়, এখানে কিছু অস্বাভাবিক কিছু রয়েছে। তো সেই ক্ষেত্রে থেকে তো আমার মনে হয় যে বাড়ির লোক ওটুকুনি অ্যাকসেপ্ট করে নিয়েছে, বাট আস্তে 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 মনে হয় ঠিক হয়ে যাবে। তোমাদের এই যে উইচক্রাফটের যে জিনিসটা দেখলাম, যে টোটালি উইচক্রাফট ব্যাপারটা যখনই আমরা শুনি যে খুব ডার্ক, খুব অকাল্ট, কারো ক্ষতি করার জন্য আমরা উইচক্রাফট করি, সবসময় সব ক্ষেত্রে না। আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে, আমার কাছে যেটা লাগলো যে অনেকটাই আমাদের তন্ত্র সাধনার সঙ্গে উইচক্রাফটকে যদি আমি এক করি, অনেকটাই মিল পাওয়া যাবে। শুধু আমাদের কিছু টার্মস গুলো আলাদা, কিছু এলিমেন্টস হয়তো আলাদা থাকবে, বাট প্রসেস বা রিচুয়ালটা অলমোস্ট সেম। কারণ একটা জিনিস আমি বলি, তোমরা যে যখন স্পেলের কথা বললে, যদি বলি যে লাভ স্পেল, উইচক্রাফটে আমাদের এখানে বশীকরণটা করানো হয়, তার কাজ কিন্তু এক। প্লাস আরেকটা জিনিস যেটা আমি খুব কমন, যেটা তুমিও আমাকে বলেছিলে, যেটা আমিও দেখেছিলাম, সেটা হচ্ছে পুতুলের উপরে যে এফেক্টস, ভুডু, ঠিক আছে? মানে আমাদের ব্ল্যাক ম্যাজিকে যেটা দেখা যায়, পুতুলের মধ্যে প্রচুর পিন ফোটানো হচ্ছে, তারপরে যার উপরে করা হচ্ছে তার বিভিন্ন প্রবলেম হচ্ছে। রাইট। তো অনেকটাই তোমার কাছ থেকে জানলাম। আজকের এপিসোডটা আমার সত্যি খুব ভালো লাগলো। দুটো খুব মর্মান্তিক ঘটনা শুনলাম তোমার কাছ থেকে, প্লাস উইচক্রাফটের ব্যাপারে তো অনেক কিছু জানলাম। যতটা আমার অডিয়েন্সকে জানানো দরকার, আমার মনে হয় এটা খুব ভালো হলো একটা এপিসোড। তো আমি একটা জিনিস তোমাকে বলতে চাই, বা আমার অডিয়েন্সকে বলতে চাই, তুমি কি উইচক্রাফট শেখাও? রাইট। তো একটা হচ্ছে তুমি উইচক্রাফট শেখাও, তো তোমাকে যোগাযোগ করার জন্য নিচে আমরা নাম্বার দিয়ে দিয়েছি। আর যারা যারা তোমার কাছে যোগাযোগ করবে, নিচে নাম্বার থেকে তোমার কাছ থেকে উইচক্রাফট শেখার জন্য তোমাকে ডাইরেক্টলি যোগাযোগ করতে পারে। তোমাদের কোভেনও আছে তোমরা বলে, যেখানে তোমরা কোভেনে কিন্তু বিভিন্ন ক্যান্ডিডেটসকে নাও, রাইট? তো একটু তোমাকে একটা জিনিস তুমি আমার অডিয়েন্সকে বলে দেবে, যে তুমি কোভেন নে কিরকম টাইপ অফ পিপলদেরকে তুমি নাও, বা তাদের রিকোয়ারমেন্টসটা কি থাকে, বা কোভেন জয়েন করতে গেলে তাকে বেসিক কি রিকোয়ারমেন্টস আসলে পরেই সে কোভেন জয়েন করতে পারবে, আর কে উইচক্রাফট শিখতে পারবে তোমার কাছ থেকে? দেখুন, বিশেষ কিছু জিনিস থাকে, যেমন আপনাকে ওই একটা কথা শুরুর দিকে আপনাকে বলছিলাম যে ডার্ক ম্যাটারটা সবার জন্য নয়, আবার হোয়াইট ম্যাটারটা যাদের হবে তাদের জন্য। হোয়াইট ম্যাটার অবশ্যই এতটা ছেলে খেলা নয় যেটা সবাই ভেবে থাকে, যে হোয়াইট ম্যাটারও খুব ইজি ব্যাপার। হোয়াইট ম্যাটার নিয়ে যারা কাজ করে তাদেরকেও খুব খুব মানে সাত্ত্বিক ব্যাপারটা আনতে হয়। তো আজকের দুনিয়ায় দাঁড়িয়ে, আজকের পৃথিবীতে সাত্ত্বিক ব্যাপারটা খুব কমজনই ফলো করে। তো সব রকমের মধ্যেই পার্থক্য থাকে। মানুষ মানে যারা আসছে তাদের পক্ষে কোনটা পসিবল নেওয়া, কোনটা পসিবল না, সেটা আমরা দেখে বুঝে তাকে সেইভাবে বলি। আর যদি দেখি যে না, তার পক্ষে নেওয়া পসিবলই না, সে জাস্ট মানে হয় না ওই হুজুকে পড়ে আসে, তো সেটাও বুঝে যাই ওনার বেশি দূর যাবে না। আরেকটা জিনিস, যে অনেকে তো মানে এটাকে অ্যাজ আ ব্ল্যাক ম্যাজিক হিসাবে ভেবে না, যে আমি এটা শিখলে ব্ল্যাক ম্যাজিক, আমি কারোর উপরে কারো ক্ষতি করবো।
তো সেই ক্ষেত্রে তোমাদের গাইডেন্স কি থাকে, মানে সেই ক্ষেত্রে তোমরা বুঝতে পারো? আমি সবসময় বলে দিই যে ব্ল্যাক ম্যাজিক কারোর উপরে করবে না। আমি সবসময়, ইনফ্যাক্ট আমরা ওইভাবে শেখাইও না, কেউ এলো আর আমি তাকে ব্ল্যাক ম্যাজিক শিখিয়ে দেবো, এটা সম্ভব না। কারণ আগে প্রথম কথা হচ্ছে সে কতটা নিতে পারছে, তারপরে তার ধৈর্য ব্যাপারটা কতটা আছে। একজনকে আমি হাতে অস্ত্র তুলে দিলাম, তার মাথা গরম, সে দুমদাম অস্ত্র চালাতে শুরু করলো, সে দুমদাম করে যা কাউকে খুন করতে শুরু করলো, এটা তো সম্ভব না। তো যে প্রপার জিনিসটা চালাতে জানে, কখন চালাতে হবে সেই জ্ঞানটুকুও তার আছে, তাকেই তো সেই জিনিসটা দেওয়া উচিত। তো আমিও সেই রকম, আমাদের এখানেও সেই একই জিনিসই ফলো করা। মানে যখন তোমাকে যে কেউ শিখতে আসবে তখন অবভিয়াসলি তোমরা তাকে পরীক্ষা নিরীক্ষা করেই তারপরেই তোমরা নাও। আর কোভেনে কি মানে শিখতে আসার পরে তারা কোভেন জয়েন করতে পারে, রাইট? হ্যাঁ, কোভেন দেখুন নর্মালি কোভেনে আমরা নিয়ে নিই, কিন্তু তারপরে যেরকম ধরুন গ্রেড এ গ্রেড বি এরকম ব্যাপারটা থাকে না, এইভাবেই আমরা শেখাই যে এর যদি মানে ধরুন কেউ এসছে, তার পক্ষে দেখা যাচ্ছে যে সে মানে তার মধ্যে সততা ব্যাপারটা আছে, আবার এরকম ব্যাপার আছে যে কেউ যদি ক্ষতি করে তাকেও সে কিন্তু ছেড়ে কথা বলবে না। তো এটা গ্রে প্যাটার্নে চলে যাচ্ছে, সে ক্ষতি করতে পারে কিন্তু তার কন্ডিশন কিছু একটা আছে যে সে বিনা কারণে কোনো মানুষের ক্ষতি করবে না। সে যখন বুঝবে যে হ্যাঁ এই পানিশমেন্টটার ওর দরকার আছে, এই লোকটা পানিশমেন্টের দরকার আছে, তবেই সে সেই পানিশমেন্টটা দেবে। তো সেই রকম মানুষের ব্যক্তিত্ব যদি আমি বুঝি, অবশ্যই তাকে আমি সেই জিনিসটা শেখাবো। আর যদি দেখি যে না, এ তো একজন আছে তারা খুব মানে ইগো ব্যাপারটা বেশি, কথায় কথায় কারোর সাথে ঝগড়া হয়ে গেল, আমি বুঝিয়ে দিচ্ছি আমি কি জিনিস, তাকে আমরা কখনোই ওই জিনিস শেখাবো না। একটা জিনিস আমার খুব মাথায় আসলো, একটা জিনিস এই মুহূর্তে, বিভিন্ন রকম লোকেরা তোমার কাছে অ্যাপ্রোচ করে কোভেনে জয়েন করার জন্য। তুমি আগেই বলে দিয়েছিলে যে কোভেনে আমি শুধু মেয়েদেরকে নেই, ছেলেদের জন্য আলাদা, ছেলে যারা ওরিয়েন্টেড যারা করছে তাদের জন্য একটা যেতে চাই। তো যারা শিখতে আসছে তাদের মধ্যে থেকে তোমরা কোভেনে নাও, নাকি যে কোনো লোক তোমাদের কোভেনে জয়েন করতে পারে উইচক্রাফটে? যারা শিখতে আসছে তাদেরকে আমরা ফার্স্টে দেখি যে তারা কিরকম কি নিতে পারবে, কতটা দূর তার মধ্যে নামার ক্যাপাসিটি আছে, সেটা বুঝে আমরা কোভেনে জয়েন করি। তারপরেও ভাগ হয় যে কাকে কত দূর শেখানো হবে। আচ্ছা, ঠিক আছে, এইটাই আমি বলতে চাইছি। আর আরেকটা জিনিস যে তুমি বললে যে তোমার কাছে যেরকম ক্লায়েন্টস আসে, যখন বিভিন্ন বিপদে যখন পড়ে ক্লায়েন্টসরা, যেরকম একটা পজিশন কেস বলে বা একটা মেয়ের উপর তন্ত্র ক্রিয়া করা হয়েছিল, তো কিরকম টাইপ অফ কেসেস তোমরা হ্যান্ডেল করো? অলমোস্ট সব রকম কেসেসই হ্যান্ডেল করি। তো তোমাকে যদি কেউ যোগাযোগ করতে চায়, নিচে দেওয়া নাম্বারেই যোগাযোগ করবে, রাইট? ওকে, তো আমাদের নিচে দেওয়া নাম্বারে ওর নাম্বার দেওয়া রয়েছে ক্লারার। যদি আপনারা শিখতে চান বা আপনারা কোভেন জয়েন করতে চান, বা আপনাদের কোনো এরকম স্পিরিচুয়াল বা নেগেটিভ কোনো এফেক্টস হয়েছে আপনাদের সঙ্গে, বা এরকম প্যারানর্মাল কোনো কিছু হচ্ছে আপনাদের সঙ্গে, আপনারা সেটার কোনো রিলিফ চান, তো সেটা অবশ্যই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস ক্লারা যেটা আছে, আমি অনেককে দেখেছি যে বিভিন্ন রকম অয়েল, এসেনশিয়াল অয়েলস এগুলো দেয়, তো এগুলো কি এফেক্টিভ? হ্যাঁ, যদি উনি মানে যে দিচ্ছেন সে যদি জিনিসটা সম্পর্কে ভালো মতো করে জানে, অবশ্যই এফেক্টিভ হবে। যেমন ব্ল্যাক ম্যাজিক রিমুভাল বলে একটা অয়েল, তো এরকম অনেক কিছু আছে। এগুলো তুমিও দাও? হ্যাঁ, আমিও দিই। রাইট। আমাকে একটা জিনিস বলো, সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে একটা উইচক্রাফট হচ্ছে যার বাড়িতে প্র্যাকটিস করে তার একটা অল্টার রাখতে হয়, রাইট? তো সেই অল্টার রাখলে কি বাড়িতে, সে ধরো একটা হিন্দু, ধরো সে শিবকে পুজো করছে, আবার এদিকে অল্টারও রেখেছে, এটা কি পসিবল? এক জায়গায় রাখা সম্ভব না। মানে ধরুন আমি একই জায়গায় আমাদের শিবকে রেখেছি, একই জায়গায় আবার আমি মাদার হেকাটের অল্টার রেখেছি, এটা সম্ভব না। মানে একই ঘরের কথা বলছো? একই রুমে, মানে রুম আলাদা করতে হবে? টোটালি আলাদা করতে হবে। যেটা অকাল্ট রুম সেটা টোটালি মানে আপনার ঘরের থেকে একদম আলাদা হতে হবে, ঠিক আছে? আর মন্দির বা আপনি যেখানে পূজার ঘর, সেটা সম্পূর্ণ আলাদা জায়গা। আমাকে একটা জিনিস বলো, অল্টারে তো বিভিন্ন আইডলসকে রাখে, কেউ মাদার হেকাটিকে রাখছে, কেউ লুসিফারকে রাখছে, রাইট? তো এটা কি মানে এই যে আইডলস যেগুলো রয়েছে সেগুলো কি মানে স্পেশালি উইচ মাদারই দিতে লাগে না, যে কেউ বাইরে থেকে কিনে নিয়ে এসে বাড়িতে রাখতে পারে?
দেখুন বাইরে থেকে কিনতে পারে, কিন্তু বিষয়টা হচ্ছে যে প্রথম কথা, যাকে যে নিচ্ছে, যে শিখছে, তার কোনটা প্রযোজ্য না, সেটা তো তার মাদারই ঠিক করে দেবে। আচ্ছা, ধরুন একজন স্টুডেন্ট এসছে, তার হঠাৎ করে ইচ্ছে হলো যে আমি মাদার লিলিতে ওয়ার্শিপ করব, কিন্তু তার সাথে ওটা যাচ্ছে না। সে ফার্স্টে তো এ বলবে, তারপরে বি বলবে, তাই না? ফার্স্টেই তো গিয়ে মানে ক্লাস 4 এর পড়াটা না করে ক্লাস 10 এর পড়া করতে পারবে না, বা যে ক্লাস 10 এর পড়া করেনি সে গিয়ে তো এইচএস পরীক্ষা দিতে পারবে না, তাই না? তো সেম জিনিস তো এখানেও, সেই আগে বেসিকটা তার হোক, তারপরে তো সেটা তো মাদার বুঝবে যে কোনটা তার পক্ষে নেওয়া সঠিক, কোনটা সঠিক না। তো সে সেইটা বুঝে বুঝে তাকে দেবে যে এখন তুমি এটা প্র্যাকটিস করো, ঠিক আছে, তোমার এই জায়গাটা এখন কমপ্লিট হয়েছে, ঠিক আছে, তুমি ওই জায়গাটা অনেকটা এগিয়ে গেছো, এইবার তুমি এটাকে ধরো। এইভাবে সে গাইড করে যাবে, গুরু যেমন গাইড করে, সেম। একটা উইচ মাদারের কত অবধি সে গাইডেন্স দিতে পারে? একটা পর্যায়ে গিয়ে থেমে যায়, একটা পর্যায়ে গিয়ে অবশ্যই সব জায়গায়, সেটা আপনি গুরু ক্ষেত্রে যদি তান্ত্রিক জায়গায় গুরু বলেন সেখানেও একই কথা, একটা পর্যায়ে গিয়ে গাইডেন্স আর দেওয়া হয় না। যখন বলা হয় এবার তুমি নিজে যাবে, এবার তোমাকে একলা এগোতে হবে, একটা পর্যায়ে দিয়ে দেওয়া হয় গাইডেন্স, তারপর থেকে আর দেওয়া হয় না। সেটা কোন পর্যায়ে, এটা এইভাবে আমি মৌখিকভাবে আপনাকে ঠিক আছে, কিন্তু ওটা তাকে দেখে বোঝা যায় যে একটা যে পর্যায়ে এসছে, এই পর্যায়ের পর আর ওকে গাইডেন্স দেওয়ার প্রয়োজন নেই, এবার ও নিজে চলো। কিছু কিছু আপনার পরীক্ষাও আছে, এই পরীক্ষাগুলো আপনার মানে অন্য জগতের পরীক্ষা। ধরুন ভয় পাচ্ছে ভীষণভাবে, তো তার জন্য তো এই জায়গা অবশ্যই নয়। তো সে তখন এই পরীক্ষা ধরুন দিতে পারলো না। পরীক্ষাটা কিরকম হবে আমি বলে দিচ্ছি। পরীক্ষাটা আপনার এরকম নয় যে কিছু প্রশ্ন উত্তর, বা আমি নিয়ে গেলাম কোথাও গিয়ে সেখানে বসে রইলো, ও আর থাকতে পারলো না, এরকম ব্যাপারটা না। পরীক্ষা এরকমই হয় যে আমি ধরুন এমন একটা জায়গায় আমি ওকে শেখাতে শেখাতে গেছি, এখানে কিছু কিছু জিনিস আছে যেগুলো খুব ডিস্টার্ব করে, ডিস্টার্ব করতে পারে, করবেও। সেই জায়গা থেকে ওকে নিজেকে উতরোতে হবে। যে গাইডেন্স আছে সে ওকে বলে দেবে যে তুমি এই জায়গাটা থেকে এইভাবে করবে, বা পিছনে ফিরবে না, বা সামনের দিকে দেখবে না, বা দেখলেও তুমি উপেক্ষা করে যাও, ঠিক আছে ওর মতো করছে করুক, তুমি তোমার যে চ্যান্টিংটা চালিয়ে যাও, তুমি তোমার স্পেলটা চালিয়ে যাও, এইগুলো সে গাইডেন্স বলে দিচ্ছে। কিন্তু সে যদি এরকমও দেখেছি যে চ্যান্ট করতে করতে আমি আর পারছি না, আমি উঠে পড়ছি, আমার ভয় লাগছে ভীষণ, এরকম আমি ফেস করেছি। আমার একজন স্টুডেন্ট এরকম হয়েছিল, সে বসতে পারছে না, আমি বললাম তুমি বসো, এক্ষুনি উঠবে না, তুমি এক্ষুনি এইভাবে উঠতে পারবে না, তোমাকে বসে ওটা করতে হবে কন্টিনিউ, যা পারছে হচ্ছে হোক। তো এইগুলো আমরা গাইড করে দিই। এবার তারপরেও নেওয়ার ক্যাপাসিটি আছে, তারপরেও সেই মেয়েটার হয়নি, সম্ভব না। তো সেখানে আমার যতটা গাইড করার ছিল করে দিয়েছি, এইবার ওই পর্যায়টা ওকে এগোতে হবে, ওই পর্যায়টা আমি ওর হয়ে এগোতে পারবো না। ঠিক ঠিক। খুব ভালো লাগলো তোমার সঙ্গে আজকের এপিসোডটা করে। তোমার কেমন লাগলো? খুব ভালো লেগেছে। রাইট। তো আমাদের অডিয়েন্সেরও খুব ভালো লাগবে, কারণ যেটা আমি আগে বললাম ঘটনা, তার সঙ্গে সঙ্গে উইচক্রাফটের ব্যাপারে আমাদের যে ভুল ধারণাগুলো ছিল সেগুলো অনেকটা কেটে গেছে, অনেকটা কেটে যাবেও, লোকেদের ব্যাপারটা বুঝতেও পারবে লোকেরা, অনেকে অ্যাকসেপ্ট করতে পারবে, অনেকে চায় কোভেন জয়েন করতে, অনেকে শিখতেও চায়, প্রপার গাইডেন্স পায় না। তো তোমার নাম্বারটা আমি নিচে দিয়ে দিয়েছি, তো তোমার কাছে অনেকেই ফোন আসবে, কারণ এই চ্যানেলে অনেকেই ফলো করে যারা এগুলো শিখতে চায় বা এগুলো নিয়ে হাঁটতে চায় বা চর্চা করতে চায়। তো তোমার কাছে কিন্তু অনেক ফোন আসবে, সেটার জন্য তুমি রেডি হয়ে থেকো। খুব ভালো লাগলো, আবার একটা নতুন এপিসোড করবো তোমাকে নিয়ে, কারণ কি তুমি আমাকে বলে তোমার সঙ্গে আরো অনেক ঘটনা ঘটেছে, একটা এপিসোডে তো সব ঘটনা নিয়ে আসা যায় না। তো অবশ্যই আরো ইনডেপথে তোমার সঙ্গে যাব উইচক্রাফটের ব্যাপারে জানার জন্য, আর একটু ডার্ক ব্যাপারটা জানতে চাই, ডার্ক ওয়ার্ল্ডের ব্যাপারটা জানতে চাই। আমার এই চ্যানেলের একটা সব থেকে বড় খাসিয়াত হচ্ছে যে আমার ট্যাগলাইনও রয়েছে, দ্য ওয়ার্ল্ড অফ আননোনস। মানে আমরা চাইছি এটা আমাদের কাছে আননোন ব্যাপার, এই ডার্ক ওয়ার্ল্ডটা। তো এটা যতটা আমরা জানতে পারবো, যতটা গভীরে যেতে পারবো, হয়তো খুব ডার্ক ব্যাপারটা কিন্তু গভীরে যেতে চাইছি, কারণ ব্যাপারটা খুব ইন্টারেস্টিং।
আর গাইডেন্সগুলো খুব দরকার, ইনফরমেশনসগুলো খুব দরকার, তাই জন্য প্রপার লোককে নিয়েই আমাদের পডকাস্ট করা। খুব ভালো লাগলো ক্লারা তোমার সঙ্গে পডকাস্টটা করে। আশা করি ফিউচার আবার একটা পডকাস্ট করা হবে তোমার সঙ্গে। আর খুব ভালো থেকো, আর এপিসোডে যখন আসবে তখন কিন্তু তোমার কাছে অনেক কলস আসবে, সেটার জন্য কিন্তু তুমি রেডি থেকো, ঠিক আছে? আর আপনাদেরকে বললাম যে আজকের এপিসোডটা আপনারা কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই নিচে আমাদের কমেন্টে জানান, আর আজকে কেমন লাগলো এপিসোডটা এটাও জানাবেন। আজকের দুটো ঘটনা খুবই মর্মান্তিক ঘটনা, যেটা আমি একদম শুরুতে বলেছিলাম, সেটার ব্যাপারে যদি আপনাদের কিছু বলতে হয় বা আপনাদের সঙ্গে এগুলো এরকম কোনো ঘটনা ঘটে গিয়ে থাকলে পর সেটা ডাইরেক্টলি আমার নিচে দেওয়া ফোন নম্বরে জানাতে পারবেন। আর আপনারা আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো ভৌতিক ঘটনা যদি শেয়ার করতে চান সেটাও করতে পারেন। আমরা আমাদের পডকাস্টের থ্রু দিয়ে কিন্তু আপনাদের ঘটনাটা আমাদের অডিয়েন্সের সঙ্গে কিন্তু শেয়ার করে দেবো। এছাড়া যারা অকাল্ট ফিল্ডের থেকে আপনারা বিলং করছেন বা অ্যাস্ট্রোলজি নিউমারোলজি নিয়ে আসছেন, আপনাদের কাছে যদি কোনো ঘটনা থাকে বা আপনারাও যদি পিএলআর ডিএলআর এই ব্যাপারটা নিয়ে আমাদের অডিয়েন্সের কাছে আপনাদের ব্যাখ্যা দিতে চান, তাহলে সেটার জন্য আমরা ওপেন টু অল। আমাদের নিচে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করে আমাদের পডকাস্টে আপনারা একটা পার্ট হতে পারেন, আর আমাদের অডিয়েন্সকে কিন্তু আপনারা আপনাদের নলেজ শেয়ার করতে পারেন। আমার চ্যানেল টিআরসি পডকাস্ট, আর আমাদের চ্যানেলে কেমন লাগছে ভিডিওসগুলো সেগুলো জানিও। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ ইটস কমপ্লিটলি ফ্রি অফ কস্ট। তো শেয়ার, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার একটা শুক্রবার রাত 9টার সময়, আসবো কিছু মারাত্মক ইনসিডেন্টস নিয়ে তোমাদের জন্য।